আমরা সরাসরি ঘটনায় চলে যাব। ফারহান, আপনার ঘটনাটি শুনি। হাই লিসেনার্স, দ্যাটস ফারহান ফ্রম ইংলিশ রোড, পুরান ঢাকা। সো প্রথমে আমি রাসেল ভাইকে অনেক থ্যাংক ইউ বলতে চাই আমাদেরকে ভূত এফএমে আবারও ইনভাইট করার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। সো আমরা ঘটনায় চলে যাই। আমি যে ঘটনাটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের কাছ থেকে শোনা। আমার ফ্রেন্ড যে এখন ইংল্যান্ডে থাকে, ও আমাকে এই ঘটনাটা বলে এবং ওই ঘটনাটা শুনতে পায় ওর কিছু পাকিস্তানি ফ্রেন্ড আছে যারা ইংল্যান্ডে এখন স্টে করতেছে ওদের কাছ থেকে। আচ্ছা, সো এই ঘটনাটা হচ্ছে 2010 এর একটা ঘটনা। তো একটা ভ্যাকেশনে ওই তিনজন যে পাকিস্তানি ফ্রেন্ড, যারা আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, ওরা একটা ভ্যাকেশনে মানে লং ড্রাইভ করার জন্য একটা প্ল্যান করে। তাদের যে প্রাইভেট মোটর কার দিয়ে লং ড্রাইভ করার একটা প্ল্যান করে এবং তারা প্ল্যান অনুযায়ী লং ড্রাইভে বের হয় এবং তারা 5-6 আওয়ার্স মানে কারে জার্নি করে লং ড্রাইভ করে। তো এক সময় তারা ড্রাইভ করতে করতে মানে মানে সিটি থেকে বেশ ভিতরে চলে আসে। মানে একটা বিশাল হাইওয়ে ছিল, ওই হাইওয়েতে তারা জার্নি করতে করতে অনেক ভিতরের দিকে চলে আসে এবং এমন সময় মানে একটা সময় তারা এমন একটা জায়গায় এসে পড়ে যেখানে মানে দুই সাইডই প্রায় ফরেস্টের মতো একটা জায়গা এবং মাঝখান দিয়ে একটা বিশাল হাইওয়ে। আচ্ছা, সো তারা চিন্তা করে আমরা এত দূরে এসে পড়ছি, তো আমাদের তো এখন ব্যাক করা উচিত। তো সন্ধ্যা হয়ে আসতেছে, সো এখন ব্যাক করতে হবে। তো তারা মানে ব্যাক করার জন্য জাস্ট গাড়িটাকে ঘোরায়, তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। সো তারা যখন ব্যাক করতে থাকে তখন তাদের সাথে যেটা ঘটে সেটা হচ্ছে যে তারা যেই রাস্তায় আসছিল ঠিক সেই রাস্তাটা তাদের মনে হচ্ছে আনফ্যামিলিয়ার হয়ে গেছে। মানে এই রাস্তা দিয়ে তারা আসেনি আসলে। তাদের কাছে মনে হচ্ছিল যে এই রাস্তাটা অন্য একটা রাস্তা, মানে তারা পথ ভ্রমণ করছে এরকম একটা বিষয় তাদের মধ্যে দেখা যাচ্ছিল। কিন্তু তারা কিন্তু এটার কোনো সলিউশন খুঁজে পাচ্ছিল না, আসলে কি আমরা ভুল রাস্তায় যাচ্ছি না কারেক্ট ওয়েতে। সো কিছুক্ষণ পরে তাদের সাথে যেটা করলো সেটা হচ্ছে যে তাদের যে গাড়ির যে হেডলাইটটা সেটা হঠাৎ করে অফ হয়ে গেল এবং এরপরে পর্যায়ক্রমে তাদের গাড়ির ভিতরে যে লাইট গুলা, গাড়ির পেছনে যে লাইট এবং গাড়ির ভিতরে যে ইন্ডিকেটর যে লাইট গুলো আছে সবগুলো আস্তে আস্তে অফ হয়ে গেল। এবং তারা একসময় চিন্তা করলো যেহেতু আমরা একটা হাইওয়েতে চলতেছি, তো আমাদের যদি এখন হেডলাইট অফ হয়ে যায় আমরা তো গাড়ি চালাতে পারবো না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। সো তারা তখন কি করলো, মানে গাড়িটাকে এক জায়গায় পার্কিং করলো একটা হাইওয়ের একটা সাইডে এবং তারা গাড়ি থেকে নেমে গেল। নেমে যে তারা চিন্তা করলো এখানে যেহেতু আমরা একটা দুপাশেই বন, আমাদের তো এখন মানে সেফ না আমরা এখানে। সো আমরা একটা লিফটের জন্য দাঁড়াই, যদি কোনো লরি বা গাড়ি টাড়ি আসে আমরা লিফট নেব। অবাক বিষয় হচ্ছে যে ওই সময়টাতে প্রায় 35 মিনিটস তারা ওখানে দাঁড়িয়ে ছিল হাইওয়েতে, কিন্তু অবাক বিষয়ে একটা গাড়ি একটা লরি কোনো কিছুই সেখান দিয়ে তখন অতিক্রম করে নাই। এটা অনিউজুয়াল ছিল, মানে এটা এরকম হওয়ার কথা না। ওকে, আর মানে পরিবেশটা একদম কেমন জানি একটা মানে আনফ্যামিলিয়ার একটা সিচুয়েশন তারা ফেস করতেছে। তারপর যেটা হচ্ছে প্রায় প্রায় 35 মিনিটস পার হয়ে যাওয়ার পরে মানে হঠাৎ করে তারা যে পাশে দাঁড়ায় ছিল, মানে দুপাশে তো বন, মাঝখানে হাইওয়ে দাঁড়ায় ছিল, হঠাৎ করে একজন দেখে যে মানে ওই হাইওয়েটার যে বনটা পিছন ওইখান থেকে মানে একটা লাইটের মতো আসতেছে। সো তারা চিন্তা করলো লাইট যেহেতু এরকম একটা হাইওয়েতে অবশ্যই হয়তো বা কেউ থাকে বা কেউ আছে ওখানে, সো আমরা একটু গিয়ে দেখি, আমাদের হেল্প তো হইতে পারে। তো তারা ওখানে গেল এবং একটু ভিতরে যাওয়ার পরই তারা যেটা দেখলো সেটা হচ্ছে যে মানে একটা বিশাল খ্রিস্টান গ্রেভইয়ার্ড, ঠিক সেটার পিছনে একটা ছোট কটেজের মতো জায়গা, ওখান থেকে আসলে লাইটটা আসতেছিল। আচ্ছা, সো তারা চিন্তা করলো যে যেহেতু কটেজ এখানে তো মানুষ অবশ্যই আছে, সো আমরা এখন সেফ, আমাদের কোনো প্রবলেম হবে না আশা করি। তো সো তারা ওইখানে বাসাটায় গেলো এবং বাসাটায় নক করলো, মানে একজন ভদ্রলোক তাদের গেটটা খুললো। আচ্ছা, সো ওই লোকটাকে দেখার পরে মানে তারা খুবই অবাক হলো, কারণ লোকটার হাইট ছিল প্রায় 3.5 ফুটের মতো, মানে অনেক খাটো। হ্যাঁ অনেক খাটো। সে ছিল ইংলিশ ম্যান, কিন্তু হ্যাঁ, তারা যা সাধারণত লম্বা হওয়ার অনেক লম্বা কথা, রাইট? সেটাই আসলে হ্যাঁ সেটাই অবাক বিষয়। তারা মানে খুব অবাক হলো যে একটা ইংলিশ ম্যান এরকম এত খাটো হলো, এত খাটো স্মল। সো তারপরে তারা তাদের সমস্যার কথা বললো যে আমরা এরকম একটা প্রবলেম ফেস করছি, সো আমরা এখন এই কারণে এখানে। তারপরে তারা ওই লোকটার পরিচয় জানতে চাইলো যে আপনি আসলে এখানে কি করেন, এটা গ্রেভিয়ার্ডের ভিতরে একটা মানুষ। তখন সে বলে যে আমি আসলে গ্রেভিয়ার্ডটাকে প্রায় 20 ইয়ার্স এর মতো টাইম ধরে আমি দেখাশোনা করে আসতেছি। সো তারা বললো যে ঠিক আছে ওকে, আর লোকটাও বললো যে ঠিক আছে তোমাদের যেহেতু গাড়ির হেডলাইন নষ্ট, তোমরা এখন যেতেও পারবে না, মানে তোমাদের পুলিশ কেস হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, মানে অনেক সমস্যা হতে পারে। সো তোমরা আজকে আমার এখানে স্টে করো এবং সকালে মানে হেডলাইট নষ্ট হলে সমস্যা নেই, চলে যেতে পারবা। আচ্ছা, সো তারা মানে ওকে ওকে তারা ডিসিশন হলো যে আমরা এখানে স্টে করবো, নো প্রবলেম। তারপরে যেটা হচ্ছে তারপরে মানে লোকটা তারা আপ্যায়ন করলো, ডিনার করালো। কিন্তু একটা অবাক বিষয় হচ্ছে যে তারা যখন ডিনার করতেছিল তারা বলতেছিল যে আপনিও আমাদের সাথে ডিনার করেন, যেহেতু একসাথে ডিনার করি। তখন লোকটা বারবার বলতেছিল যে না আমি আসলে এখন ডিনার করতে পারবো না, আমি তোমরা করো আমি পরে করবো। নর্মাল সে সবাই তারা ডিনার করলো এবং ওই বৃদ্ধ লোকটা তাদেরকে একটা রুমে নিয়ে গেল। সিদ্ধান্ত যে তোমরা আজকে রাতে এখানে থাকো এবং যেটা তাদেরকে বললো যে তোমরা যদি কোনো প্রকার সাউন্ড শুনতে পাও তোমরা রুম থেকে বের হবা না, এটা তোমাদের জন্য মঙ্গল হবে না।
আচ্ছা এবং এই প্লেসটাও খুব একটা ভালো না। তোমরা জাস্ট অতিথির মতো থাকো, সকাল হলে আমাকে বলে চলে যেও, ইটস ওকে, মানে এর ভিতরে তোমাদের আর বাইরে কিছু করবো না তুমি। সো সেটা বৃদ্ধ লোকটা বলে চলে গেল। সো রাত তো মানে আস্তে আস্তে গভীর হলো এবং তারা যখন ঘুমাতে গেল ঠিক গভীর রাতের দিকে তার একটা আনফ্যামিলিয়ার একটা সাউন্ড তাদের কানে আসে, এবং সেটা হচ্ছে কাঠের কুঠার দিয়ে যদি কাঠ কাটলে যেরকম একটা সাউন্ড শোনা যায় ঠিক সেরকম একটা সাউন্ড। সো এটা শোনার পরে তারা একটু অবাক হলো যে আসলে এরকম সাউন্ড কেন আসতেছে। আচ্ছা তখন তারা তাদের বৃদ্ধ লোকটার কথা মনে পড়লো, যে লোকটা তো বলেছিলেন যে তোমরা কোনো সাউন্ড শুনলে মানে বের হওয়া না, রাইট। হ্যাঁ। তো এটা চিন্তা করে তারা একবার বের হতে যায়, আবার তারা ব্যাক করে যে না আমরা কি করবো আসলে, কিন্তু সাউন্ডটা আস্তে আস্তে বেরিয়ে চলতেছে। সো তারা তারপর যেটা করলো যে চিন্তা করলো যে একটা বৃদ্ধ লোক যেহেতু বাসায়, মানে আমরা দেখি উনি কোনো বিপদে পড়ছে কিনা, তাদের মধ্যে কোনো কিন্তু প্যারানর্মাল বিষয় ছিল না এবং তারা খুব একটা ভয় পাচ্ছিল না, যে হ্যাঁ মানে তারা মনে করছিল যে নর্মাল কোন একটা সাউন্ড। সো তারা রুম থেকে বের হলো এবং একটু বাইরের দিকে যাওয়ার পর রুমের থেকে পাশে একটা রুম, আরেকটা রুম, ওইখানে রুমটার মানে একটা দরজা মানে অর্ধেক বেরানো। সো তারা ওইখান থেকে দেখলো যে ওই বৃদ্ধ লোকটাই একটা কাঠের যে কুঠার ওটা দিয়ে মানে একটা বড় কফিন, মানে কফিন ভাঙতেছে। আচ্ছা মানে ওটাকে ভাঙার চেষ্টা করতেছে। আচ্ছা সো এক সময় তারা দেখলো যে ওটাকে ভাঙতে সে সফল হলো এবং ওটাতে ভিতর থেকে যে লাশটা সেটা সে বের করে আনলো। আচ্ছা এবং আমি আরেকটু বলে রাখি যে ওই কফিনটা ছিল একদমই নতুন, আচ্ছা মানে একদমই নতুন, এবং মনে হচ্ছিল যে ওই কফিনটা জাস্ট সদ্য কবর থেকে ওঠানো হয়েছে। যেমন জাস্ট একটা কফিন যদি সদ্য ওঠানো হয় তখন কিন্তু ওটার মধ্যে ভেজা মাটি লেগে থাকে, এবং সেটাতে এরকমই ছিল যে একটা ভেজা মাটি লাগানো। সো তারা দেখলো যে লোকটা ওই কফিনটা ভাঙার পরে ওখান থেকে লাশটা বের করার পরে, এবং যেটা দেখলো সেটা হচ্ছে যে তাদের ওই লাশটাকে সে খুঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মানে একটা আনফ্যামিলিয়ার মানে অবাক বিষয়, সেটা একটার পর একটা ঘটতে আছে তাদের সাথে। সো এটা দেখার পরে তারা খুব ভয় পায়, এবং তারা আরেকটা জিনিস লক্ষ্য করে যে যখন তারা লোকটার সাথে প্রথম দেখে তখন লোকটা তো গ্লাভস পরা ছিল, মানে নর্মাল শীতের দেশ গ্লাভস পরা ছিল। তারপরে তখন দেখা যায় লোকটার হাতে কোনো গ্লাভস নেই এবং লোকটার যে নখ গুলো ছিল প্রায় 2 থেকে 3 ইঞ্চিস এর মতো লম্বা, অনেক বিশাল নখ, কিন্তু এটা 2 থেকে 3 ইঞ্চিস। তো সে ওই নখগুলো দিয়ে মানে লাশটা করতেছে এবং সেটার মাংস খাচ্ছে, মানে ছিঁড়ে খাচ্ছে। তো এই বিভৎস দৃশ্য দেখার পরে মানে দুজন যে ছেলে ছিল তারা সাথে সাথে সেন্সলেস হয়ে যায়, এবং আরেকজন যে থাকে সে মানে যথেষ্ট চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করে যে আমরা আসলে কি কোথায় আসি, জাস্ট একটা নর্মাল একটা সেন্স যে সে মানে অবাক হয়ে যায় যে কি, কিন্তু তার মানে ভয়েস দিয়ে কিছুই আসতেছিল না, সে কোনো সাউন্ড করতে পারতেছিল না। ঠিক সেই সময়টাতেই ওই বৃদ্ধ লোকটা ওই ছেলেটাকে দেখে ফেলার পরে তাদের সাথে আর কি হয় তারা সেটা কিছুই জানে না, মানে সেটা আমার ফ্রেন্ড আমাকে বলতে পারেনি আসলে কি ঘটছে তাদের সাথে। এরপরে মানে পরের ঘটনাগুলো তার মনে না হ্যাঁ পরে কি হয়েছে তারা কিছুই জানে না। আচ্ছা আর এরপরে যেটা ফেস করে যে মানে ফিল করে যেটা, সেটা হচ্ছে যে তারা দেখে যে তাদের সকালে তারা একটা ওই তাদের যে প্রাইভেট কার সেটার ভিতরে বসে আছে এবং তাদের গাড়িটা একটা হাইওয়ের উপরে, এবং এই হাইওয়েটা তারা চিনে। এটা তাদের হ্যাঁ রাতে যে মনে হয়েছিল আমরা একটা অন্য একটা আনফ্যামিলিয়ার একটা জায়গায়, মানে অচেনা একটা জায়গা, এরকম মনে হয়নি তাদের কাছে সকালে। তখন সকালে মনে হচ্ছে যেটা আমরা একটা চিনি, আমরা এই হাইওয়েতে আমরা অনেকবার আসছি গেছি। সো এবং রাতের সাথে দিনের কিছুই মিল নেই, আশেপাশে বন ঠিকই আছে কিন্তু খুব একটা সেম কিছুই পাওয়া যায়নি। সো তারা গাড়ি ড্রাইভ করলো এবং বাসায় চলে আসলো, সিটির দিকে চলে গেলো এবং সেফ অ্যান্ড সাউন্ড সব, কোনো প্রবলেম হয়নি। এরপরে যেটা হলো প্রায় 7 থেকে 8 ডেজ পরেই মেন ঘটনাটা ঘটলো। যে ছেলেটার সাথে ওই লোকটার মানে আর কি চিৎকার করতে গিয়ে দেখে ফেলছিল, ওই ছেলেটা একটা হঠাৎ করে মানে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আচ্ছা হ্যাঁ, আর বাকি দুজনের সাথে যে দুজন সেন্সলেস হয়েছিল তাদের সাথে কিছু হয় নাই, কিন্তু যে হচ্ছে মানে চিৎকার করার চেষ্টা করেছিল সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। ওকে, সো এখানে আমার যেটা মনে হয় যে মানে ওই যে লোকটা বলছিল যে তোমাদের বাইরে বের হওয়াটা মঙ্গল হবে না তোমাদের জন্য, তারা মানে সেই কথাটা শুনেনি আসলে। সো এই কারণে হয়তো তাদের এই ধরনের হতে পারে, বাট তারা যেটা ফেস করেছে সেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর, যে একটা জায়গায় গিয়ে তারা যেখানে আশ্রয়ের জন্য গেল সেখানে গিয়ে তারা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ফেস করলো। এবং মানে যে লোকটা সেই লোকটা প্রচন্ড আনফ্যামিলিয়ার, এরকম লোক সাধারণত ইংল্যান্ডে আই ডোন্ট নো বাট দেখা যায় কিনা, মানে খুব সচরাচর দেখা যাওয়ার কথা না। তারপরে যে নখ বড় ব্যাপারটা, একটা জিনিস বলি, অনেকে জানেন কিনা আমি জানি না, যে মানুষ, আমি শুনেছি এটা, আমিও ঠিক শিওর না, তবে আমি যতটুকু জানি যে মানুষ মারা যাবার পরেও তার নখ বা এরকম সবকিছু কিন্তু বড় হতে থাকে। এখন সেই লোকটার আসলেও কোনো অস্তিত্ব ছিল কিনা, who knows। তো
So, যাই হোক, হ্যাঁ, সো ভাই তারা মানে এটা কোনো ডেফিনিশন খুঁজে পায়নি যে আসলে কেন এটা স্বপ্ন ছিল নাকি আসলেই তারা ওই জায়গায় গিয়েছিল। আবার সবচেয়ে বড় কথা যে তিনজন কেন একই স্বপ্ন দেখছিল, সেটা একসাথে বড় কোয়েশ্চেন। কথা না, তাই না? সেটাই কথা। আর লোকটার কিন্তু মানে যেটা নর্মাল বামুন ছিল এবং লোকটার দাড়ি ছিল লম্বা সাদা দাড়ি, এবং লোকটা জাস্ট ওই ফাদারের যেরকম একটা ড্রেস পরে থাকে না, ব্ল্যাক মানে জুব্বার মতো, সেরকম একটা type-এর, হ্যাঁ হ্যাঁ, সেরকম একটা ড্রেস পরা ছিল। অলরাইট, সো এই ছিল ঘটনা ফারহানের, এবং ফারহান খাবার এসএমএস গুলোই পড়বো, তত তার মাঝখানে একটা ছোট্ট ঘটনা আমরা শুনে আসবো, এবং আমাদের সেকেন্ড যে ঘটনাটা বলবেন সেই ঘটনাটা আসলে রাস্তারই একটা ঘটনা, এবং সেই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করবেন আকাশ। আপনাকে বলছি যে আপনার লাইফের প্রথমে আপনার পরিচয়টা একটু দিবেন প্লিজ। ডিয়ার লিসনার্স, আমি আকাশ। আমি প্রোডাকশনে কাজ করি, এই বিজ্ঞাপন বানাই, নাটক বানাই। ওকে, তো আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে খুব বেশি দিনের পুরনো না, এই 2010-এর ডিসেম্বরের, এরকমই ডিসেম্বর মাসে। তো আমার এক্সপিরিয়েন্সটা যে জায়গায় হয়েছিল ওই জায়গায় তখন প্রচন্ড ঠান্ডা ছিল। আমরা একটা শুটিং এ কক্সবাজার ছিলাম। কক্সবাজারে যেদিন আমাদের শুটিং শেষ হয়, পরের দিন চলে আসবো ঢাকায়। তো রাতে আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলে ডিনার করতে করতে একটা পেপার পড়ে আমরা দেখলাম যে কক্সবাজার থেকে একটু দূরে, অর্থাৎ টেকনাফে একটা গুহা আছে, কুদুম গুহা। আচ্ছা, তো টিম খুব এক্সাইটেড যে এটার কথা এর আগে শুনি নাই, চলেন এটা দেখতে যাই। তো বললাম যে ঠিক আছে, আমরা একদিন ব্রেক নেই, চলো আমরা একটু দেখতে যাই। তো আমরা পরের দিন সকালবেলায় আমাদের ইউনিটের একটা গাড়ি নিয়ে গেলাম কুদুম গুহা দেখতে। কুদুম গুহাটা দেখলাম, টেকনাফ দেখলাম, শাহপুরের দিক দেখলাম, ঘুরলাম। তো ফেরার পথে আমরা একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয় যে আমাদের মানে গাড়িটা একটু বিকল হয়, তো আমাদের ফিরতে একটু দেরি হয়ে যায় আর কি। তো টেকনাফ থেকে যখন আমরা স্টার্ট করি, ইট ওয়াজ অলমোস্ট 12:30 এট নাইট, অনেক রাত, বেশি। আমরা টেকনাফ থেকে রওনা দিলাম। রওনা দেওয়ার 10-15 মিনিট পরে আমি বসে আছি, আমার ড্রাইভারের পাশে আমি, আর আমার ইউনিটের 2 জন আমাদের পিছনে, টোটাল 4 জনের টিম। তো হঠাৎ আমার ড্রাইভারও মার্ক করে, আমিও মার্ক করি যে আমি যে পাশটাতে বসে আছি ওই পাশ থেকে আমাদের বাঁ দিকের হেডলাইটটা বরাবর সোজা গাড়ি থেকে প্রায় 25-30 গজ দূরে সাদা, এই 2.5 ফিট 3 ফিট হাইটের সাদা কিছু একটা উড়ে 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 মনে হয় যেন উড়ে উড়ে যাচ্ছে। আচ্ছা, আসলে এটা মানে রেডিওতে বলে তো আমি ঠিক বোঝাতে পারবো না, বাদুল যেভাবে ডানা নাড়ে অনেকটা এরকম করে যাচ্ছে। আচ্ছা, তো প্রথমবার দেখে মনে হয়েছিল যে এটা বুঝি চোখের ভুল। পরে চিন্তা করলাম যে না, অনেক ঠান্ডা ঠিক আছে, বাট কোনো ফগ নাই, কোনো মিস্ট নাই, এটা কি? তো আমি একবার পিছন দিকে তাকালাম যে আমার সাথে যারা আছে তারা দেখছে কিনা। তো দেখলাম যে তারাও তাকিয়েছে, অর্থাৎ তারাও দেখেছে ব্যাপারটা। আমাদের গাড়ির স্পিড তখন 60-65 এরকম। তো আমি আমার ড্রাইভারকে বললাম যে লোকমান, তুমি স্পিড আর একটু বাড়াও, দেখো ধরতে পারো কিনা, এটা কি একটু দেখি। তো লোকমান স্পিড বাড়াচ্ছে। আর যারা টেকনাফ গিয়েছেন তারা জানেন যে টেকনাফের রাস্তাটা ইভেন না, বেশ আনইভেন, এবং অনেক কার্ভস আছে, টুইস্ট এন্ড টার্নস আছে অনেক, প্রচুর। তো তারপরও একটা ভালো স্পিডে আমরা ওই জিনিসটা বা ওই ভুটটা বা ওইটা যাই হোক ওইটাকে আমরা ফলো করছি, বাট আমরা কোনোভাবেই ওই ডিস্টেন্সটা কভার করতে পারি না। এই যে 25 ফিট 30 ফিট ডিস্টেন্স, এইটুকুই থাকে, আচ্ছা, ডিস্টেন্সটা কমে না। একটা লেভেলে এরকম হলো, প্রথম ভয়টা যখন আমরা পাই আর কি, আমরা একটু চিন্তা করি যে ঘটনাটা কি। অনেকগুলো কালভার্ট পড়ে, অনেকগুলো বেইলি ব্রিজ পড়ে, যে বেইলি ব্রিজ গুলির দুপাশটা ফাঁকা থাকে, মাঝখান দিয়ে আমরা চলে যাই। ওই জিনিসটা না কালভার্টে ওঠে না বেইলি ব্রিজে ওঠে, ও পাশ দিয়ে মানে ফ্লাই করে চলে যায়। আর ওটা যে যাচ্ছে, ওটা যায় হচ্ছে আপনার মেইন রোডের পাশে, মানুষ হেঁটে হেঁটে ঘাসের উপরে একটা রাস্তা তৈরি করে, মেঠো পথ বলি আমরা যেটাকে, ওটার উপর দিয়ে যাচ্ছে। কোনোভাবেই ওটা মেইন রোডে আসে না। যাচ্ছি, ফলো করছি, একটা সময় গাড়ির স্পিড 130, ওকে, ধরতে পারছি না। প্রায় 1.5 ঘন্টা আমরা ওটাকে চেস করলাম, ধরতে পারলাম না। চেস করতে 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 আমরা যখন উখিয়া বাজারের কাছে চলে এসেছি, যারা ওই অঞ্চলটাতে গিয়েছেন তারা জানবেন, উখিয়া বাজারের কাছে যখন চলে এসেছি, আর হয়তো 10-15 মিনিট দূরে উখিয়া বাজার, তখন আমরা দেখলাম যে না, দূরত্ব
কমে আসছে, আমরা ওটাকে ধরতে পারছি। একটা পর্যায়ে কি হলো, ওটা জাস্ট আমি ড্রাইভারের লেফটে বসা, ঠিক আমার লেফটে গাড়িটা একদম ওর পাশে নিয়ে গাড়িটা রাখলো আমার ড্রাইভার। আমি গ্লাস নামিয়ে সাথে টর্চ ছিল, আমরা যখন ওটার মুখে টর্চ মারলাম তখন ওটা ঘুরে আমাদের দিকে তাকানো। আচ্ছা। এবং তাকানোর পর আমরা যেটা দেখলাম সেটা হলো মোস্ট আজব একটা জিনিস। সেটা হলো যে ওটার চোখ নাই, ওটার নাক নাই, ওটার মুখ নাই, ওটার কান নাই, ওটার মানে সোজা কথা কিছু নাই। আর দ্য ফানি থিং ইজ, ওটার হাঁটুর উপরেও প্রায় 7 ইঞ্চি মতো, 2 পায়েরই হাঁটুর উপরেও প্রায় 7 ইঞ্চি মতো নাই। আচ্ছা। একটা ছেঁড়া সাদা শার্ট গায়ে। রাস্তায় যারা ভিক্ষুক দেখেছেন তারা দেখবেন যে হাতের উপর ভর দিয়ে ভিক্ষুকরা কিভাবে লাফিয়ে লাফিয়ে চলে, অনেক ভিক্ষুক আমরা দেখি রাস্তায়, ঢাকা রাস্তায়। কিন্তু আমার কথা হচ্ছে যে মানুষটার বা যে জিনিসটার চোখ নাই, যে জিনিসটার 2টা পা নাই, যে জিনিসটার নাক নাই, মুখ নাই, সে কিভাবে রাস্তা মিস না করে শুধুমাত্র ওই কিনার দিয়ে 130 কিলোমিটার একটা গাড়ি চলে, সেই গাড়িটার যেতে বেশি স্পিডে যায়। সেটাই, মানে প্রশ্নটা সেইখানে আসলে। আর এই যে কালভার্ট গুলি পড়ে, এই যে বেল ব্রিজ গুলি পড়ে, এগুলির উপরে সে ওঠে না, পাশের এই শূন্য জায়গাটার উপরে দিয়ে সে উড়ে চলে যায়। এবং আমি যে তার চোখে লাইট মারলাম, আমি কোন দিকে আছি এটা সে নেভিগেট করলো কিভাবে, আমার দিকে ঘুরে সে তাকালো কিভাবে। রাইট। আমরা উকিয়া বাজারে গেলাম। উকিয়া বাজারে পৌঁছানোর পর আমরা দেখলাম যে একজন বয়স্ক মানুষ, উনি ওনার একটা ছোট্ট ওষুধের দোকান, উনি বন্ধ করে বাড়ি চলে যাবেন। আচ্ছা। ওনাকে জিজ্ঞেস করলাম যে চাচা, উনি এত রাতে আমাদেরকে দেখে একটু ভয়ই পেয়েছিলেন, কারণ ওই এলাকাটা রাতের বেলায় ভালো না, আচ্ছা, সিকিউর না আর কি। তো ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে চাচা, আমরা তো এরকম একটা জিনিস দেখেছি, তো এইরকম কোন লোক কি আপনাদের এখানে, এরকম দৃষ্টি প্রতিবন্ধী বা এরকম পঙ্গু এরকম কোন লোক কি আছেন? তো উনি আমাদেরকে বললেন যে, অনেকক্ষণ আমাদের মুখের দিকে তাকিয়ে থেকে বললেন যে বেঁচে গেলেন আর কি আজকে কোনো মতে। আচ্ছা। এরপরে যদি কখনো এই রাস্তাটা চুজ করেন তাহলে রাতে যেন কখনো এই রাস্তা দিয়ে যান না। এরকম কোন লোক বা এরকম কোন জিনিস আমার বয়স আজকে প্রায় 80-85 বছর আমি কখনো দেখি নাই। আচ্ছা। কারণ আমার অডিয়েন্স যারা শুনছেন তাদের কাছে এবং এখানে রেডিও করতে যাচ্ছেন তাদের কাছে একটা প্রশ্ন, যে একটা অন্ধ মানুষের পক্ষে কি 130 কিলোমিটার একটা গাড়িকে এইভাবে ওভারটেক করা বা এরকম চেঞ্জ করা সম্ভব না? সেটাই, সেটাই, মানে ব্যাপারটা বেশ আজব আর কি। যাই হোক, আমরা এতক্ষণ যে ঘটনাটা শুনলাম সেটা বলছিলেন আকাশ। আমাদের অদ্ভুত ব্যাপার, আপনি কি জানেন যে আপনার পাশে যিনি বসে আছেন তার নাম কি? আকাশ। হ্যাঁ, আপনার দুইজন আকাশ রয়েছেন। আকাশের ঘটনা আমরা শুনবো। জি ভাই, আসলে স্টোরিটা শুরু করার আগে আমার কয়েকজন শুনছে অ্যাকচুয়ালি হাই বলতে যাচ্ছে। আমরা রিপন ভাই যদি শুনতে থাকো, হ্যালো। আর আরো কয়েকজন যারা যারা শুনতেছে সবাইকে হ্যালো এন্ড থ্যাংক ইউ ওয়ান্স এগেন। বেসিক্যালি ভাই এইবার স্টোরিটা একটু নর্মালি আর কি বলতে গেলে অনেকের সাথে হয়তো হতে পারে, বাট আমার সাথে কখনো হয় না এরকম। বেসিক্যালি হয় কি, আমাদের মেলবোর্নে, এটা মেলবোর্নের স্টোরি, আমি যে রুমে থাকি ওই রুমের বাইরে আছে মেইন দরজা। অনেক সময় করে কি, আমাদের পাশের বাসা যে তারা খুবই মানে কি বলবো, খুব অ্যানোয়িং সত্যি কথা বলতে গেলে, লেজার লাইট মারে অনেক এরকম হাবিজাবি করে। এনিওয়ে, তো পরে একদিন যেটা হইলো, বেসিক্যালি আমি এরকম শুয়ে আছি নর্মাল, আমি ঘুম আসতেছে না বুঝছেন, তো অনেক রাত হয়ে গেছে, 2টা-3টা এরকম টাইম, যেটা সবসময় সবারই যেটা হয়। এরকম 2টা-3টার দিকে আমি ঘুম আসছে না, তো চোখটা খুলে দেখলাম যে বিছনার সামনে, মানে আমার জাস্ট বেডের সামনে দরজা, ঠিক তার মাঝখানে কেউ দাঁড়ায় আছে একটা, আমার হাইটের হবে বা আমার থেকে একটু শর্ট হবে এরকম একজনের দাঁড়িয়ে আছে। তো আমি ভাবছি হয়তো আমার হাউসমেট এসেছে, পাশের ঘরে যে থাকে সে আসছে, কিন্তু সে ওইখানেই দাঁড়িয়ে আছে এবং অন্ধকার ছিল, তো আমি বুঝতে পারিনি। তো প্রথমে ভাবছি যে আমার পাশের বাসার যারা থাকে তারা নিশ্চয়ই কোনো কিছু করতেছে, বাট দেখে মনে হইলো না। তো পরে আমি যখন উঠে তার কাছে গেছি, ও নাই। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, আমি যখনই ধরেন ঘুমাতে যাই, আমি সবসময় আমার হাতে রিং পরি। এরা মানে ইন আদার ওয়ার্ডস এগুলির মধ্যে আমার মুরব্বীরা আমাকে দোয়া টোয়া পরে দিয়েছে এগুলি প্রোটেক্ট করার জন্য আর কি। তো যখন আমি উঠে গিয়েছি জিনিসটার কাছে, জিনিসটা দেখলাম হঠাৎ নাই। আমি একটু অবাক হলাম, আমি ঘুরে আমার বিছনার দিকে যখন তাকাইছি তখন দেখেছি আমার বিছনার পিছনে দাঁড়িয়ে আছে এবং আমার বিছনাটা ওয়ালের সাথে একদম লাগা।
ও ওইটার মাঝখানে সে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে একটা কেউ জানি দাঁড়ায় আছে। তো আমি প্রথমে হচ্ছে ঘুমের ঘরে ছিলাম হয়তো, তাই হচ্ছে আমার হাউসমেট আমার সাথে মানে মজা করতেছে। ওকে। এরপর আমি যখন ওইখানে যাই, সে আবার ওইখানে নেই, সে তখন আবার আমার বিছানার এই পাশে। তো কিছুক্ষণ এরকম করার পর আমি বললাম যে হয়তো কেউ মজা করছে, আমি ঘুমাতে যাই। আমি যখন বিছনায় গেছি, সে আমার ঠিক বিছনার সামনে এবং ঠিক আমার বিছনার নিচে ঢুকে গেল, এমন একটা ভাব মনে হলো। তা আমি একটু অবাক হচ্ছিল, বিছনার নিচে থেকে তো মানে বিছনা আর আমার বিছনা ওয়ালের সাথে লাগানো, তো কই যাবে সে? আমি নিচে ঢুকে যখন মানে নিচে আবার তাকাতে গেছি, তখন মনে হলো সে আমার বিছনায় বসে আছে। বাট সে তার চেহারা দেখাচ্ছে না আমাকে, সে একটা গ্রে মানে অ্যাশ রঙের ছাই রঙের একটা মনে হয় কাপড় পরা ছিল না, তার চেহারা দেখতে পাচ্ছি, কিছুই দেখতে পাচ্ছি, সে খালি আমাকে মানে রুমের মধ্যে ঘুরাচ্ছে। একটা পর্যায়ে কি হলো, সে আর নাই। বাট মজার ব্যাপারটা হলো, যখন আমি মানে সুরা টুরা পরে জিনিসটাকে তাড়ানোর চেষ্টা করতেছি, আমার হাতে রিংগুলি নেই এবং মানে এটা তো আপনি নিজে খুলেন না? না না না, এবং আমার গলায় একটা লকেট পরি, সে লকেটের মধ্যে সুরা টুরা লেখা, ওইটাও নেই। আচ্ছা। এবং সবচেয়ে মজার জিনিস, আমি ওটা খুঁজেই পাই নাই সেদিন রাত্রে, পুরা রুম খুঁজছি, খুঁজে পাই নাই। পরের দিন আমাদের বাসার বাগান আছে, বাগানে দেখে গাছের মধ্যে, আমি খুব মনটা খারাপ, আমি জাস্ট বাগান দিয়ে হাঁটতেছি কাপড় উঠাতে, এখানে শেড আছে, এখানে কাপড় শুকাইতে দিই। কাপড় যখন শুকাইতে দিই, হঠাৎ মনে হলো যে আমার রিং এর মধ্যে আলো লেগে চোখে রিফ্লেক্ট করছে। ঘুরে তাকায় দেখি আমার গাছের উপর রিংটা আর লকেটটা ঝুলতেছে। কিন্তু এটা এখানে আসার কথাই না। এখানে আমি হাতে পরে আর কি ঘুমাই, সেটাই, এখানে কিভাবে হুট আসবে? করে আর কি রিংগুলি। আর রাতে তো আপনি এরকমও হয়নি যে বাসা থেকে বেরিয়েছেন বা না না না, আমি রুমের মধ্যে ছিলাম এবং মানে কি বলবো আর কি, এর কোনো ব্যাখ্যা নাই ভাই, এই ব্যাপারটার কোনো ব্যাখ্যা নাই। তারপর দ্যাট ওয়াজ ওয়ান রাইট। জি। তোমার ওই স্টোরিটা আমাকে বলো, যেটা প্রথম বলছিলাম তোমার রুমের মধ্যে ফিগার গেছে। ও আচ্ছা, এইটা হচ্ছে আমার ইন্টারেস্টিং। এইটা আমার ঢাকার স্টোরি আর কি, এটা এবারই এসে হয়েছে। জীবন ভাই মনে করে। আচ্ছা, এইবার আমার রুমে আপনাদের ওয়ালে যে আমরা সুরা টাঙাই না, বা আমার রুমে সুরা ইয়াসিনটা টাঙানো আছে। যেহেতু আমার সাথে এরকম প্রায় হয় অনেক সময়, তো আমি সুরা ইয়াসিনটা টাঙায় রাখছি। এবং সুরা ইয়াসিনটা মানে একটা ফ্রেমের মধ্যে, তো ফ্রেমের চার কোনায় চারটা হাতুড়ি দিয়ে বেঁধে আমরা একদম ওয়ালের সাথে ফিক্সড, ওকে। এবং সোজা করে লাগানো, বুঝছেন তো? আমি এরকম রাত্রেবেলা, আমি মনে হয় গত বছর আপনাকে একটা স্টোরি বলেছিলাম যে আমি আমার রুমে একটা ছোট্ট মেয়েকে দেখেছিলাম, প্রায় মনে আছে আমার। আমি আমি যখন এই ঘটনাটা বলছিলেন, ইনফ্যাক্ট তখন আমার মনে হচ্ছিল আচ্ছা। এবং বিশ্বাস করবেন, আমি এবার আসছি না, এবারও এরকম একটা কাহিনী ঘটেছে। আমি এরকম রাত্রেবেলা একটা ঘুম থেকে উঠছি, এবার বাথরুমে যাবো, ঘুম থেকে উঠে বাথরুম থেকে এসে বিছানায় জাস্ট বসছি, দেখি ওই মেয়েটা আমার রুমে ঘোরাঘুরি করতেছে। ঘুরে ঘুরে গেলে দেখি আমার দরজার ভিতরে সে চলে গেল। আচ্ছা, ভালো কথা। আমি এবং আমার দরজাটা খোলা ছিল, তো সে দরজাটা বেড়ে আমার ড্রয়িং রুমের দিকে গেছে। আমি ড্রয়িং রুমে তাকে ঘুরতে 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 সে নাই, উধাও। এতটুকুই। আমি যখন রুমে আসছি, আমার সুরা ইয়াসিনের যে ফ্রেমটা তাকানো, মানে পুরো বেঁকে গেছে ফ্রেমটা, যেখানে সেটা চারদিক দিয়ে হাতুড়ি দিয়ে মানে লাগানো ছিল, সেটা পুরো বেঁকে গেছে। এটা তো কেউ বাসায় কেউ করবেই না। এটা মানে রাত 4:30 না 5টার কাহিনী। এটাও খুবই অদ্ভুত একটা ব্যাপার। Anyways, আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, আমরা তার কাছে একটু যাব। আকাশ, তারা একটা ছোট্ট ব্রেক নিয়ে আসবো নাকি ঘটনা শুনবো? ঘটনাটা শুনে ফেলি। ওকে। লিসনার্স, আমি আকাশ আদিনগর থেকে এসেছি। শুরুতেই এখানে সবাইকে একটু ধন্যবাদ দিতে চাই। আর অর্থী আর শর্মী যদি আমাকে শুনতে পারে, তাহলে তাদেরকে আমি ভূত স্ট্রিমের এবং রেডিও 50 ভূত এফএম থেকে আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি। ফার্স্ট যে ঘটনাটা হচ্ছে, আমার কাজিন, আমার বোন হয়, তো তার 31+ এজ, সে আনম্যারিড। তো আজ থেকে 10 বছর আগে থেকে তার ঘটনাটা শুরু হয়। ফার্স্ট দিন যেটা হয়, সেদিন মাগরিবের নামাজের পর সে বারান্দায় গিয়েছিল হাত মুখ ধোয়ার পরে, ওযু করার পরে। বারান্দায় যাওয়ার পর সে হঠাৎ করে ভয়ঙ্কর একটা চিৎকার দেয়। সেই চিৎকারে আশেপাশের সবাই ছুটে আসে। তো সে চিৎকার দিয়ে বাসার ভিতরে চলে আসে। আব্বু আমার কাছে চলে আসে, বলে যে সে খুব ভয় পাচ্ছে, তার চোখ টোক একদম লাল টকটকে হয়ে যায়। আর তারপর থেকে বাসায় যেই আসে তাকে দেখি ভয় পায়। সেদিন এই ঘটনাটা ঘটার পরে আমি মসজিদ থেকে ফেরার পথে তাদের বাসা হয়ে যখন আসি,
তাদের বাসায় যাওয়ার পর দেখি যে আমাকে দেখে পর্যন্ত সে ভয় পাচ্ছে। তাদের মনে হচ্ছে যে আমাদেরকে না, আমাদের বদলে সে কোনো ভূতকে দেখছে। তারপরে সেদিন আমরা আমাদের এলাকার যারা আমরা পরিচিত ছিলাম, আত্মীয় স্বজন ছিলাম, তারা এলাকায় এটা নিয়ে কনসাল্ট করে একজন হুজুরকে আনা হয় স্থানীয়। সে বিভিন্ন তদবির, তাবিজ, তারপরে বাসা বন্ধ অনেক কিছু করার পরে তারপরে জানতে পারি আমরা যে তার ফুফাতো ভাই, ছেলেটার নাম মামুন, সে কুফরি কালাম করে এবং জিন চালা দেয়, হুজুরের ভাষায় যেটা বলে। তো এটা করার পরে মানে সেই মামুন যে ছেলেটা, তার মূল টার্গেটটা আমরা জানতে পারি যে সে ওই বোনকে পছন্দ করে, সে তাকে বিয়ে করতে চায়, বাট তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের কারণে সে জানে যে তার সাথে ওই আপুর বিয়ে কখনোই সম্ভব না। তো সে তার বিয়ে বন্ধ করে দিয়েছে এবং তার পড়াশোনার ক্ষতি হয় যাতে সেটা ব্যবস্থা করে দিয়েছে। ওকে, তো সেটার পরে আমরা প্রমাণ পাই কিভাবে, আপু যখন অনার্স পরীক্ষা দেয় ইকোনমিক্স থেকে, অনার্স পরীক্ষাটা কোন রকম উনি পার করতে পারে, বাট যখন উনি মাস্টার্স পরীক্ষা দেয়, আনফরচুনেটলি ওনাকে 3 বার মাস্টার্স পরীক্ষা অ্যাটেন্ড করতে হয়। কিন্তু প্রত্যেকবার যেটা হয়, পরীক্ষার হলে যাওয়ার পর 10-15 মিনিট পর থেকে তার মাথা ব্যথা শুরু হয় এবং তার কাছে মনে হয় সে পরীক্ষা দিতে পারবে না। সে 15 মিনিট পরে খাতা জমা দিয়ে বের হয়ে চলে আসে এবং রেজাল্ট দেওয়ার পরে যে আমরা দেখতে পাই প্রত্যেকটা সাবজেক্টে 3, 4, 5 এরকম নাম্বার পায় সে। বাট আমরা যতটুকু জানি, আমাদের পুরো ফ্যামিলি জানে যে আমাদের সব কাজিনদের মধ্যে উনি হচ্ছে সবচেয়ে ব্রিলিয়ান্ট একজন। ওকে, মানে সে যে 3, 4, 5 পাওয়ার মতো স্টুডেন্ট না, এটা সবাই বলতে পারে একদম ড্যাম শিওর। সো এই অবস্থায় এখন তিনি যাচ্ছেন এবং এই অবস্থায় এবং এখান থেকে কোনো সমাধানের পথ কোনো আপনারা সমাধান পাচ্ছেন না। পাচ্ছি না। তো আমি বলবো যে এই ধরনের যারা কুফরি কালাম বা এই ধরনের জিনিস করেন, মানে এই জিনিসটা আসলে মানুষের জন্য যারা সাফারার, যাদের সাফার করতে হয়, তারা মানে তাদের অবস্থা, তাদের পরিণতি অনেক খারাপ হয়ে যায় এবং যারা করেন তারা হয়তো বোঝেন না যে কি হয়। এনিওয়েজ, আর এরপরে আমরা সরাসরি আবারও ঘটনায় চলে যাব এবং আমাদের সঙ্গে এখন আরো একজন গেস্ট রয়েছেন, তিনি ঘটনা বলবেন। আপনার নামটা একটু বলবেন প্লিজ। Hello listeners, that's what come from West Maldives, Naranj. ওকে, তো রাসেল ভাই কোন ঘটনা শেয়ার করবো? যে কোনো একটা শুরু করেন আপনি, আপনাকে তো বলেছি যে জি, জি। হ্যাঁ। তো আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা হলো যে আমার মামার এক ফ্রেন্ডের ঘটনা। হুম, তিনি এটা মানে নিজে ফেস করছেন। তো এটা হলো 93 দিকের ঘটনা, চীনের একটা ঘটনা। চীনে হয়েছিল এটা। আচ্ছা, ওকে। তো চীনের ঘটনা এটা হলো আপনার চীনের একটা প্রত্যন্ত অঞ্চলের, নামটা বলতে যাচ্ছি না কোন জায়গার। তো ওইখানে একটা ক্লিনিক, ওই সময়কার ঘটনা যে ক্লিনিকটা চলতো অনেক আগে, তো এখন পরিত্যক্ত অবস্থায়, মানে ওই ক্লিনিকটা তখনকার সময় আর কি, যখন ঘটনাটা ঘটে। ওকে, তো এটা কিনে নেয় একটা ডেভেলপার কোম্পানি, এখানে মানে একটা অ্যাপার্টমেন্ট তৈরি করার জন্য কিনে নেয়। এবং যখন তারা ওইটা কিনে নেয়, তার সঙ্গে মনে করেন হসপিটালের যন্ত্রপাতি এবং মানে সার্জারিক্যাল আরো অন্যান্য যন্ত্রপাতি থাকে, ওগুলা সব কিনে নেয়। তো ওরা চিন্তা করে যে এটা তো এইভাবে ভাঙা যাবে না, এটা আনলোড করতে হবে ওই মানে ইটাকে, ক্লিনিকটাকে। তো ওই ডেভেলপার কোম্পানি এই মানে আনলোড করার জন্য আনলোড কোম্পানির একটা ইসেকে দায়িত্ব দেয় এটা আনলোড করানোর জন্য। তো ওইখানে হয় যে সিকিউরিটির জন্য ডে শিফটে 2 জন মানে সিকিউরিটি গার্ড এবং নাইট শিফটে 2 জন সিকিউরিটি গার্ড, মানে ওরা ওইখানে নিয়োগ করে। তো দেখা যায় এক হলিডেতে ওদের মানে লোডিং আনলোডিং কাজগুলো অফ থাকে। তো এর মধ্যে মানে উইয়ার্ড ঘটনাটা ঘটে আর কি, যেটা বলতেছি। তো নাইট শিফটে যে 2 জন মানে গার্ড মানে ওরা করে মানে কি বলে এখানে দায়িত্বে ছিল। তো এক সময় দেখা যায় যে ওরা খুব টায়ার্ড হয়ে যায় মিড নাইটের দিকে, তো ওরা গল্প করা শুরু করে যে এখন একটু অপশন নেই, একটু গল্প করি। তো একজন নিউজ পেপার পড়তেছিল, আর একজন আপনি পাশে বসে চা খাইতেছিল এবং গল্প করতেছিল। তো পাশের ওটি রুম যেখানে ছিল, পাশের রুমে ওরা বসা ছিল। তো ওরা খুঁটিনাটি ভীষণ শব্দ শুনতে পায় পাশের রুম থেকে। তো একজন আরেকজনের বলতেছে যে ওই পাশের রুম থেকে কি শব্দ আসে, বিড়াল টিড়াল ইঁদুর নাকি কোনো চোট টোট ঢুকলো, আর যদি কোনো কিছু মিসিং হয় এখান থেকে তাহলে আমাদের কৈফিয়ত দিতে হবে কর্তৃপক্ষের কাছে। তো যে নিউজ পেপার পড়তেছিল ও বললো, দোস্ত তুই যা, তুই গিয়ে দেখাস কি হইতেছে। তো একজন দেখতে গেল, আরেকজন আবার নিউজ পেপারের দিকে মন দিল, তোমার ও ভুলে গেছে যে গেছে। তো 10-15 মিনিট হয়ে গেছে, আসছে না। তো ও ঘড়ির দিকে তাকে দেখলো যে প্রায় 20 মিনিট হয়ে গেছে, ও কেন আসছে না বা কি হয়েছে, ব্যাপারটা কি, গেঞ্জামটা কি, বুঝতে পারতেছি না। তো ও যায় যে দেখে আসি ও আসে না কেন। তো ও যাইতে যেটা মানে ওর মানে নোটিস করে
সেটা হলো ওটির বাইরের যে পরিত্যক্ত বাল্ব, মানে অপারেশন চলাকালীন যেটা মানে জ্বলে, রেড কালারের বাল্ব, ওটা জ্বলতেছে এবং ওইটা জ্বলার কথা না, আচ্ছা। এতদিন পরিত্যক্ত ছিল, মাকড়সার আশ দিয়ে একদম ঘেরা, এটা জ্বলে আছে। ও বলে এতদিন ডিউটি করে, প্রায় 5-7 দিন যাবত ডিউটি করতেছি সন্ধ্যার পরে, এটা তো কখনো অন দেখিনি। তো আরেকটা জিনিস নোটিস করে যে ভিতরে যখন তাকায় দূর থেকে, যে ওটির ভিতরে যেই মানে বেড থাকে যেখানে মানে মানুষকে অপারেশন করানো হয়, ওইটার উপরে যে মানে সার্জারিক্যাল যে বাল্বটা থাকে, যে অপারেশনের সময় যেটা মানে চলে, ওটা জ্বলতেছে। ও আবার চিন্তা করে যে লজিকে খাটায় যে না, ও ভিতরে ঢুকছে দেখার জন্যই মনে হয় ও অন করছে, আচ্ছা। এই জন্যই মানে জ্বলতে পারে। তো ও যখন মানে ওই ওটির সামনে ডোরে গেল, তো ওইটা দেখবেন রাতের বেলা যে একটা গ্লাস থাকে, যে গ্লাস দিয়ে ভিতরে দেখা যায় যে মানে হসপিটালে কি হচ্ছে ভিতরে, সবগুলো দেখা যায়, হ্যাঁ, সবগুলো দেখা যায়, surgical কোনোটা কি কোনোটা মানে দেখা যায়। হ্যাঁ। তো ও যেটা দেখলো যে একটা বিভৎস মানে সিনের মুখোমুখি হলো, যে ওর যে সঙ্গী গার্ডটা ছিল ও বেডের উপরে মানে শুয়ে আছে এবং ওর 4 হাত পা ধরে মানে টানা দিয়ে রাখছে, এরকম একটা দৃশ্য কিন্তু লোকজন দেখতে পাইতেছে। আর কেন ওই ছটফট করতেছে না, ওর সঙ্গে মানে অ্যাক্ট করতেছে, ও বুঝতে পারতেছে না, তো এরকম করার কথা না, কিন্তু আসলে মানে টাইনা ধরে রাখছে। এবং এক পর্যায়ে 3-4 সেকেন্ড যাওয়ার পরে দেখলো যে ওর বুক থেকে নিচ পর্যন্ত চিপতেছে, নাইফ, সার্জারিক্যাল নাইফ দিয়ে চিপতেছে, কিন্তু কোনো লোকজন দেখতে পাইতেছে না। তো ও তো ভীষণ ভয় পাওয়া যায় এবং ব্লাড মানে 2 পাশ গড়ায় গড়ায় নিচে মানে ফ্লোরে পড়তেছে। তো ও দেখে তো মানে পুরা ফ্রিজ হয়ে যায় এবং স্ট্যাচু হয়ে যায়, কিন্তু মানে ও নড়তে পারতেছিল, মানে ও কি হয়ে গেছে মানে যে দেখতেছে। তো ও চিন্তা করতেছে এটা কিভাবে পসিবল। তো ওর বেডের মানে যে মানে ওই আপনার সার্জারিক্যাল বেডের ব্যাক সাইডই ছিল মানে একটা বড় মিরর। তো ও যখন মিররের দিকে মানে দৃষ্টি করলো ওই গার্ডটা, তো ও দেখতে পাইলো যে পিছনে মানে ওই মিররের মধ্যে দৃশ্যমান, কিন্তু এখানে দৃশ্য খালি চোখে দেখতেছে না, মানে যখন ওই বেডের দিকে তাকায় যাচ্ছে দেখতেছে না, কিন্তু মিররের মধ্যে দেখতেছে যে ওটির ড্রেস করা কিছু মানে ওই ডাক্তারের মতো, কিন্তু ডাক্তার মানে মানুষই, কিন্তু মানুষ না। একটা মানুষকে পানিতে যদি ভিজায় রাখা হয় যেমন ফ্যাকাশে হয়ে যায়, রোগা শুকনা, এরকম মানুষ খুব সুইটলি ওর মানে ফাটতেছে এবং ওর ভিতরের হার্ট, লিভার, কিডনি ছুড়ে ছুড়ে ফালাই দিতেছে। তো মানে ও দেখে তো মানে প্রায় সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। আর সঙ্গে আপনার নার্সের মতো ছিল, মানে ওগুলা মানুষ না আসলে কেমন। আর একটা জিনিস দেখবেন যে মুভি যদি ফরওয়ার্ড করেন খুব সুইটলি কাজগুলো হয়, খুব দ্রুত, তো এইরকম। তো ও দেখে তো মানে বেহাল অবস্থা, মানে ওর প্রাণপণে ধরিতে চেষ্টা করতেছিল কিন্তু ধরিতেও পারতেছিল না। তো ও ওই পরিত্যক্ত ক্লিনিকের যে মেইন ফটকটা গেট, ওটার সামনে এসে মানে এক সময় সেন্সলেস হয়ে যায়। তো সেন্সলেস হয়ে যাওয়ার পরে এরপরের দিন ওই ডেভেলপার কোম্পানির যারা মানে পরিদর্শক ছিল, যারা ইন্সপেকশনে আসতো, যে মানে কতটুকু কাজের মানে তদারকি কি হইলো না হইলো, কতটুকু জিনিস আনলোডিং হইলো, ওটা দেখার জন্য আসছে। তো প্রথমে এসে দেখে ওই টিমের যে হেড অফ টিম, ওই এসে দেখলো যে পড়ে আছে। তো ও খুব ঝাঁকাঝাঁকি করলো, কি হয়েছে, 2 গার্ডের মধ্যে মারামারি লাগছে না ভিতরে কোনো কিছু চুরি হইলো, ডাকাতি পড়ছে। তো দেখার জন্য একজনের বললো যে ওরে নিয়ে তুমি অ্যাম্বুলেন্স ডাকাইলো, অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিল ওরে ক্লিনিকের মধ্যে। আর ভিতরে ঢুকলো, তো ওই গার্ডটা খুঁজতেছে কোনো জায়গায় পাওয়া যাইতেছে না, যে কোথায় গেল, মিসিং, কি হলো না, এটাই চুরি করে ভাগছে ওরা মাইরা। তো ভিতরে ঢুকার পরে দেখলো যে আপনার ওরা খুঁজে পায় নাই, লাস্ট মুহূর্তে ওরা ওটার ভিতরে ঢুকছে, তখন লাইটটা কিছুই নাই, তোরা টর্চ অন করছে, মানে তখন ওই লাইট গুলো অফ হয়ে গেছে অটোমেটিকলি। আচ্ছা। তো ওরে দেখলো যে ওই ওটি বেডের উপরে শোয়া এবং ভিতরে মানে কোনো ওর পার্টস নাই, মানে অঙ্গ প্রত্যঙ্গ কিছু নেই, হার্ট, লিভার কিছু নেই, একদম পরিষ্কার, ভিতরে ব্লাডও নেই, ফ্লুরে ব্লাড নেই, এবং চোখগুলো উপরে ফেলা হয়েছে, ভিতরে জিভ নাই, জিভ ছিঁড়া ফেলা হয়েছে। মানে এটা কিভাবে পসিবল? মানে একটা মানুষ যদি খুন করে, এটা পরিকল্পিত খুন হইলে তো মানে এরকম করে খুন করার কথা না। আর ওরে মানে যে গার্ডটা মানে বেহুশ অবস্থা, কমায় চলে গেছে, ও কমায় চলে গেছে। তো মানে ও তো কমায় যাওয়ারও কথা না, নিজে মাইরাও ফেলে, তো এরপর তো ওই অভিনয় করে কমায় যেতে পারে। তো ওর সেন্স আসলো 2-3 দিন পরে। তো ও মানে যখন সেন্স আসে, ওর মানে কথাগুলো তেমন স্পষ্ট না, তো ওর বক্তব্যতে বোঝা গেল যে এরকম ও দেখছে। এবং পরে যে ক্লিনিক থেকে মানে ক্লিনিকের মালিক থেকে ডেভেলপাররা এটা কিনতে, তারা খুব ফোর্স করার পরে বললো যে এটা এর আগে যখন চলাকালীন তো কিছু ডাক্তার ছিল একটু মেন্টালি সিক, এটা যখন চলা মানে রানিং ছিল ক্লিনিকটা, তো এরকম মানে ওরা মানে আর্লি বর্ন বেবির এরকম কিডনি লিভার খাই ফেলতো। তো এটা জানার পরে ওদিকের সরকার মানে ওটা ফিল করে দেয়, মানে মানসিক
এরকম প্রতিবন্ধকতার যে কারণে যে এটা সিল করে দেয়, এর থেকে বন্ধ ছিল, উনি এটা না বলে এটা সিল করে দিচ্ছে, মানে এখানে প্যারানরমাল অনেক কিছু হইতো, তো ডেভেলপারদের কাছে এটা বলে নেই। পরে এই ক্লিনিকটা আবার সিল করে দেওয়া হয়, এবং যা ঘটে, উনি যে গার্ডটা ছিলেন, তো উনি পুরোপুরি সুস্থ হয় নাই, আস্তে আস্তে তার মানে মানসিক প্রতিবন্ধীর মতো হয়ে যায় ট্রান্সফার পরে। তো উনি আস্তে আস্তে অসুস্থতা হইতে থাকে, কিছু খায় না, এবং তার শরীরে পচন ধরে ওই লোকটা যে মানে জায়গায় রেখেছিল আর যে কি। গার্ড। তো মানে এরকম এক অবস্থায় যে মানে উনি বেডে শুয়ে থাকলে পিঁপড়া আসতো শরীরে, মানে এরকম একটা মানে দুরবস্থা, কেউ গন্ধ চোটে মানে সামনে যাইতো না। তা ওনার স্বপ্নে দেখাইলো যে মানে যে গার্ডটা মানে দেখতে যে তুমি মারা যাবা, ঠিক মানে ওদের চাইনিজ ভাষায় কি বলছিলাম আমারে, এটা তো আর মানে জানে না উনি, তো বললো যে মানে তুমি ভর দুপুরে মারা যাবা। এর 2-1 দিন পরে প্রায় ভর দুপুরে তিনি মারা যায়। এই জিনিসটা আমার কাছে খুব উইয়ার্ড লাগে যে মানে এটা কিভাবে পসিবল, এটাই মানে এই জন্য মানে লিসনারদের বললাম। ওকে, তো এই ছিল ঘটনা। এনিওয়ে আমরা আবার যাবো আকাশ ভাইয়ের কাছে এবং তার কাছ থেকে আমরা আরো একটা ঘটনা শুনতে চাইবো। শুনি আমরা একটা ঘটনা। আপনি বলছিলেন ইনফ্যাক্ট যে আপনি থাকেন আগারগা তালতলায়, রাইট? এক্স্যাক্টলি। এবং সেখানে আপনি আমাকে একটা কথা বলছিলেন যে প্যারানরমাল ঘটনা কি দেখেছেন, যদি দেখতে চান তাহলে আপনাকে আগারগা তালতলায় যদি যেতে হবে। দেখতে চান আমি আপনাকে নিয়ে যেতে পারি। প্যারানরমাল, কত রকমের প্যারানরমাল আপনি দেখবেন। তো যেটা বলি সেটা হচ্ছে যে এই বাসাটাতে আগে আমরা থাকতাম, বছর 3 আগে আমরা এই বাড়িটাতে থাকতাম। বাড়িটার নাম না বলি, অ্যাড্রেসটা না বলি। ওকে, নো প্রবলেম। তো থাকতাম মিন্স আমি, আমার বাবা, আমার মা, আমার ফ্যামিলি, আমার ছোট ভাই, ছোট ভাই ওয়াইফ, আমরা সবাই একসাথে থাকতাম। তো ছোট ভাইটার যখন একটু ফ্যামিলি বড় হয় তখন ওর আসলে ওই বাসাটাতে হচ্ছিল না, তো ও শিফট করে এখান থেকে। তো ও যখন শিফট করে, ও যেই বেডরুমটা ইউজ করতো, তো আমি ওই বেডরুমটাতে একা শিফট করে যাই, ওকে, কারণ আমার একটু রাত জেগে বই পড়ার অভ্যাস আছে। আচ্ছা। আমার নিজের বাচ্চাগুলো যেহেতু ছোট, ওরা লাইট জ্বালিয়ে বই পড়লে পরে ওদের ঘুম হয় না, তো আমি ওই রুমে চলে যাই। আচ্ছা, একদিন রাতের বেলা শুটিং ছিল, আমি একটু দেরি করে ফিরে একটা শাওয়ার নিয়ে শুয়ে পড়েছি। তো তখন কয়টা বাজে, 2-2:30 মতো বাজে। হঠাৎ আমি ঘরের মধ্যে একটা স্মেল পাই। স্মেল কেমন, মানে মাংস পচা গন্ধ যেরকম হয় আর কি। এটা যে মাংস পচা গন্ধ, এটা মাংস পচা গন্ধ, আমি যেটাকে আপনাকে বলছিলাম যে সবাইকে জানি। আমরা মানে মানুষ পচা গন্ধ, যেটা একদম এক্সাক্ট মানুষ পচা গন্ধ। মানুষ পচা গন্ধটা আমি প্রথম পেয়েছিলাম হচ্ছে 91-তে যে একটা টর্নেডো হয়েছিল না, বড় টর্নেডো। তখন আমি ওই বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের লিও ক্লাব করতাম। তো লিও ক্লাব থেকে আমরা রিলিফ নিয়ে গিয়েছিলাম আচ্ছা, চিটাঙ্গের ওই উড়িচর ওই সব জায়গায়, ওই দুর্গত অঞ্চলে। তো ওইখানে মানে মানুষ পচা গন্ধটার এক্সপেরিয়েন্স আমার হয়েছে। তো আমি মানুষ পচা গন্ধটা চিনি। জানেন আপনি, ফাইন। একদম মানে ঘরটা ভরে গেল উইদিন 5 মিনিটস, যে আমার ঘরের মধ্যে আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি উঠে বসলাম, ফুল স্পিডে ফ্যান চলছে, জানালার কাছে গেলাম। আমার ওই সময় ঘরের সেট আপটা এরকম ছিল যে আমার মাথার কাছে একটা জানালা আর আমার বাঁ পাশে একটা জানালা। আচ্ছা, তো গন্ধটা আসছে আমার মাথার কাছে জানালাটা থেকে। তো আমি জানালার পর্দা সরালাম, স্লাইড ওপেন। আমি জাস্ট মানে নাকটা বাড়াতে পারিনি, মনে হলো যে ছাপটার মতো লাগলো নাকে গন্ধটা। এবং টু টেল ইউ ওয়ান থিং, আমি থাকি 5 তলাতে। যদি নিচে একটা কুকুর বা একটা বেড়াল বা কোনো কিছু যদি মারা যায়, ওটার গন্ধ নিচ তলা থেকে 5 তলা পর্যন্ত উঠতে উঠতে কিন্তু ফেড হয়ে যাবে, প্রকট থাকবে না, বিকট থাকবে না। বাট এটা মনে হচ্ছে যে একদম জাস্ট আমার সানশেডে ডেড বডিটা পড়ে আছে। আচ্ছা, আই ওয়াজ স্কেয়ার্ড। তো আমি লাইট বন্ধ করি নাই, আমি পর্দাটা জাস্ট টেনে আবার যে যা করে আল্লাহ শুয়ে পড়লাম। আচ্ছা, বাট এরপরে কি হইলো, মানে ওই সবাই এই শব্দটার সাথে আমার মনে হয় কম বেশি সবাই ফ্যামিলিয়ার, যে কুকুর যখন হাড় চিবিয়ে খায়, কট্টর মোটর একটা শব্দ। তারপরে এই শব্দটা শুরু হলো, কট 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 করে, মানে একদম ভেঙে ভেঙে খাচ্ছে, খুব মজা করে খাচ্ছে। 10-15 মিনিট আমি তখন মোটামুটি স্টিক হয়ে গেছি এখানে। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আফটার দ্যাট কি হলো, অ্যাটাচড ওয়ার্ড যেটা ওই রুমের সাথে, ওটার মধ্যে গোসল করা শুরু হলো। রীতিমতো একদম মুখ থেকে পানি উঠাচ্ছে, আরামসে মারতেছে, একদম মানে শুধু গানটা গানে আর কি, আরামসে মারতেছে, গোসল করতেছে। তো আমি উঠলাম, উঠে লাইট জ্বালালাম, লাইট জ্বালায় দরজা খুললাম, টাইলস ড্রাই,
হুম হুম। একটা ফোঁটা পানি নেই ফ্লোরে কোথাও, কিন্তু বালতির মাঝখানে মগটা ঘুরছে। আচ্ছা, মানে আপনি যখন ঢুকলেন তখন হ্যাঁ। বাথরুমটা একদম পুরোপুরি একদম ড্রাই, না? একদম ড্রাই। কিন্তু- এত মগ, হুম। 10-15 মগ পানি পড়েছে। সেই শব্দটা আপনি পেয়েছেন হ্যাঁ, বাইরে আমি থেকে। পেয়েছি, বাট ফ্লোরটা তো ভেজা থাকবে। ডেফিনেটলি সেটাই উচিত। ফ্লোরটা ড্রাই, বাট গামলার মধ্যে বালতির ভিতরে, যেখানে আমরা অনেক সময় তো মিরপুর অঞ্চলটাতে পানি ক্রাইসিস হয়, আমরা একটু হুম। পানি ধরে রাখি, তো বালতিটার মাঝখানে মগটা ঘুরতেছে। হুম হুম। নো ওয়ান ইজ দেয়ার। আমি আবার দরজা বন্ধ করে এসে শুইলাম। 5 মিনিট আবার শুরু হয়েছে, আচ্ছা, আবার সে বসে করতেছে। মানে আমি ডিস্টার্ব করছি তো, হুম। ভালো লাগে না। আবার শুরু করছে বসে করা। আমি এবার আর উঠলাম না, একেবারেই উঠলাম না। আমি বাদিকে আমার যে জানালাটা, ওইটা দিকে তাকিয়েছি যে এটা কি হচ্ছে। হুম হুম। আমি ওই রুমটাতে একা ঘুমাই। আমি লাইট জ্বালায় পড়তে পড়তে লাইট অফ করে ঘুমানোর জন্য শুয়ে পড়ছিলাম। জাস্ট কিছুক্ষণ পরে তাকায় আছি হঠাৎ জানালার পাশ দিয়ে, এটা না ব্ল্যাক, না অ্যাশ, না হোয়াইট, না গ্রে, কিছু একটা জিনিস এরকম ফ্লোট করে ভেসে চলে গেল। আচ্ছা, মানে ফ্রম মাই লেফট টু মাই রাইট, জানালার বাদিক থেকে ডান দিকে চলে গেল। তখন আমি জাম্প করছি যে ফিগার যেহেতু আমি দেখছি, এটা চোরও হইতে পারে, ডেফিনেটলি হতেই চোরও হইতে পারে। হতেই পারে। কিন্তু রাসেল, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের দুইটা বিল্ডিং এর মাঝখানে যে গ্যাপ, হুম হুম। 16 ইঞ্চিও না। আচ্ছা, ওই গ্যাপের ভিতর দিয়ে ওই রকম স্মুথলি কারো পক্ষে যাওয়া ইম্পসিবল, একটা মানুষ যেতে পারবে না। ইম্পসিবল। এবার আমি তো এই বাড়িটা সম্পর্কে একটু বলতে পারবো। ডেফিনেটলি। এই বাড়িটাতে যখন আমরা উঠবো, স্বাভাবিক আমরা যখন বাড়ি খুঁজি তখন আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞেস করি বাড়িওয়ালা কেমন, হুম হুম। পানি টানি পাওয়া যায় কিনা, গ্যাসের ব্যাপার ট্যাপার গুলি কিরকম। তো সবাই বলতো যে এভরিথিং ইজ অলরাইট, এই বাড়িটাতে ভাই উঠেন না। আচ্ছা, এটা হচ্ছে ওই এলাকার সবাই বলতো। হ্যাঁ, একটু ভাই ঝামেলা আছে। আচ্ছা, এখন জিজ্ঞেস করি ভাই কি ঝামেলা আছে, এই বাড়িওয়ালা খারাপ ব্যবহার করে? ওখানে বাড়িওয়ালা তো দেশেই থাকে না, আচ্ছা, উনি এমনি দেশে থাকে। আচ্ছা, তাহলে বাড়িওয়ালি যে খালাম না, উনি কি খারাপ ব্যবহার করে? না না, উনিও খারাপ, উনিও তো উনি থাকে। আচ্ছা। তাহলে প্রবলেমটা কি? ভাই বাড়িটা বুঝছেন না ভাই, ঝামেলা আছে। কেউই না বলতে চায় না। যেমন সঙ্গত কারণে আমি আপনাকে বাড়িটার নাম এবং ঠিকানাটা বলছি না। হ্যাঁ, একদমই বলবেন না সেটা। হ্যাঁ, আমি বলবো না। হ্যাঁ, তো আমাকে আরো আমার দুজন বন্ধু ওয়েল উইশার মানা করলো যে এই বাসাটা উঠো না, বাট আমার বাড়িটা দেখে এত পছন্দ হলো যে আমি বাড়িটাতে উঠলাম। এবং এই ঘটনাগুলি তারপর ঘটা শুরু হলো। আমার লাইফের একটা ভয়াবহ ইনসিডেন্ট হয়ে গেছে, যেটা এত বেশি পার্সোনাল আমি বলতে চাচ্ছি না, আপনাকে আমি বলেছি। আই নো। এই বাসার দোতলাতে পরপর 6টা সুইসাইড হয়েছে। পরপর 6টা সুইসাইড। পরপর 6টা সুইসাইড হয়েছে, একই রুমে, একই তালাতে, একই ফ্ল্যাটে। আচ্ছা, মানে এটা কিন্তু খুব মানে অস্বাভাবিক, মানে মানে অস্বাভাবিকের চূড়ান্ত। না না, ধরেন একটা ভাড়াটিয়া নেমে গেল, আরেকজন এরকম আসলে একটা তার incident family হলো, দের। একজন ভাড়াটিয়া চলে গিয়েছে, 2-3 মাস পরে আরেকজন এসেছে, ওনার একজন গেছে, উনি চলে গেছে, আরেকজন আসছে, তার একজন গেছে, এরকম করে টোটাল 6টা, এবং সব সুইসাইড। সব সুইসাইড কেস। এবং কোন সুইসাইডই রক কেটে না, ঘুমের ওষুধ খেয়ে না, হ্যাং করি। আচ্ছা, ফাঁসি নিয়ে। হ্যাঁ, এবং আরেকটা মজার ঘটনা হচ্ছে কেউ ছেলে না, সবাই মহিলা। সব মেয়ে। আচ্ছা, এটা একটা মানে অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, অদ্ভুত বললাম না আপনারে, অদ্ভুতের আপনি কি শুনছেন, আসেন না অদ্ভুত বলি আপনারে। ওই বাসাটার আশেপাশে যে বাড়িগুলি আছে, আমরা বন্ধুরা প্ল্যান করে ঠিক ওই বাড়িটা দেখা যায়, তার অপোজিট ফ্ল্যাটে রাতের বেলায় আড্ডা বসছি যে কি ঘটে দেখবো। হুম। রাত 1টা-1:30, টেবিলের উপরে, ধরেন ওই বাড়িতে মানুষ আছে তখন, হুম হুম। টেবিলের উপরে প্লেট গ্লাস রাখা থাকে না, হুম হুম। উপরের দিকে উঠে যায়, ফ্লোট করে, জগ উঠে যায়, চামচ উঠে যায়, প্লেট উঠে যায়, এরুম থেকে ওই রুমে যায়, ঘুরে আবার আসে। উড ইউ বিলিভ
এটা মানে হ্যাঁ হ্যাঁ ভাই, মানে নির্ঘাত কেউ মনে করবে আমি আকাশে গানে গাঁজা খেয়ে তারপরে আপনাকে আমি এই গল্পগুলো বলছি। মানে এটা হচ্ছে যারা এক্সপেরিয়েন্স করে নাই বা যারা দেখে না তাদের কাছে আমি তো চশমা পরি, আমি চশমা খুলে 2 চোখ দোলে আবার চশমা পরে তারপরে দেখেছি যে যা দেখছি এটা কি সত্যি। ইয়েস, এটা সত্যি। একটা প্লেট এখান থেকে বেরোয় ওদিকে চলে গেল, ওই প্লেটটা আবার শাইনি করে ঘুরে এসে টেবিলের উপর ল্যান্ড করলো, একদম পার্কিং জোনে পার্কিং করলো, কোনো প্রবলেম নাই। এটা কি? তারপরে আসল ঘটনা আসে। এত কিছু ঘটনা শ্রদ্ধেয় ল্যান্ডলর্ড সাহেব যখন আর নিজে সহ্য করতে পারলেন না, তখন উনি আমার 3 তলা ফ্ল্যাটটাকে তালাবদ্ধ করে উনি ওনার মেয়ের ফ্ল্যাটে চলে গেলেন, উনি নিজেই হ্যান্ডেল করতে পারেননি। আচ্ছা, মানে যে যার দায়িত্বে ছিল এই না বাড়িটা, না না না, যিনি বাড়ির মালিক কিন্তু বাইরে থাকতেন। তিনি বাড়ির বাইরে থাকতেন, কিন্তু উনি চলে এসছেন। আচ্ছা, উনি মিডল ইস্টের কোন একটা জায়গাতে ছিলেন, উনি রিটায়ার করে উনি ওনার ওয়াইফ ওনারা দুজনই চলে এসছেন। চলে এসে ওনারা এখানেই থাকবেন। হুম, মানে 3 তলাতে ওনাদের এক একটা ফ্লোরে 3টা করে ইউনিট, ওনারা 3 তলার 2টো ইউনিট নিয়ে থাকতেন। হুম, তো ওনারা নিজেরাই থাকতে না পেরে পুরো ইউনিট লক করে ওনাদের মেয়ের ফ্ল্যাটে চলে গেছেন। তার মানে এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে ওই 3 তলার ফ্ল্যাটটা পুরোপুরি বন্ধ, ভাড়াটিয়া আসে 1 মাস 1.5 মাস 15 দিন 2 মাসের বেশি ওই বাড়িতে থাকে না। এবং যেটা বলছেন যে ওইটা কি এখনো তার মানে ওইভাবে পরিত্যক্ত অবস্থাতে আছে, ওই ফ্ল্যাটে এখন আর কেউ ওই থাকে না? দোতলাতে তো কেউ থাকে না, আচ্ছা, দোতলাতে তো কেউ থাকে না, 3 তলা ভদ্রলোক চলে গিয়েছে। যারা আসে হুম, তারা 2 মাস 2.5 মাস 3 মাস 1 মাস 15 দিন চলে যায়। আর আমাদের ওই অঞ্চলটার আরেকটা বদনাম আছে, সেটা হচ্ছে যে 71-এ লিবারেশন ওয়ারের সময় পাক আর্মি অনেক মানুষ মেরেছে না, যে মানুষগুলোকে খুঁজে পাওয়া যায়নি, হুম, এত ডেড বডি খুঁজে পাওয়া যায়নি। আপনি যদি কখনো ওই অঞ্চলটাতে যান, তালতলা বাস স্ট্যান্ড থেকে শুরু করে মিরপুর 10 নম্বর গোলচক্কর পর্যন্ত ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ এ সোয়াম্প। আচ্ছা, এটা একটা ডোবা ছিল, একদমই ডোবা। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ওই তালের ডোঙ্গায় করে গুলতি দিয়ে বক মারতাম। আচ্ছা, ফ্রম 1986 এই এরশাদ সাহেবের সময় ওখানে মাটি ফেলে এই রোকেয়া সরণি রাস্তাটা তৈরি হয়। আচ্ছা, তার আগে এটা একটা সোয়াম্প ছিল। আচ্ছা, তো মানে ধারণা করা হয় যে এখানে পাক আর্মি ট্রাকে করে নিয়ে বহু ডেড বডি ওখানে ডাম্প করেছে। ওকে, এমন অনেক মুরব্বী আছে যারা সকালবেলা ফজর নামাজের সময় মসজিদে যায়, তাদের অনেকের এক্সপেরিয়েন্স আছে যে মাথা ছাড়া মানুষ তারা দেখেছে দল বেঁধে হেঁটে 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 যাচ্ছে, রক্ত করতেছে। তারা একটা নির্দিষ্ট জায়গায় যে শাক করে নাই হয়ে যায়, আচ্ছা, তাদেরকে আর দেখা যায় না। ওকে, ওই অঞ্চলটা হচ্ছে এরকম একটা অঞ্চল। স্পুকি কোনো কিছু দেখতে হলে ওয়েলকাম টু তালতলা, দাওয়াত থাকলো। ওকে, নাম্বার সহ আপনার এসএমএসটি পাঠাবেন। আর সেই সাথে আমরা আরেকটা ঘটনায় চলে যাব। আমাদের আরো একজন গেস্ট করেছেন, আপনার নামটা একটু বলবেন প্লিজ। হ্যালো এভরিওয়ান, আমি রাজিন এগেইন আবার আসলাম আপনাদের মধ্যে। ওকে, সো ওয়েলকাম ব্যাক। এন্ড আপনার যে ঘটনা আমরা শুনে ফেলি, যেহেতু সময় খুবই কম, আমরা ফটাফট শুনে ফেলি ঘটনাগুলো। কোনটা বলুন ভাই, বলেন। যে কোনো একটা দিয়ে শুরু করুন, আমি আপনাকে বলেছি মনে হয় যে কোনটা বলবেন। আচ্ছা আচ্ছা, আপনি যে অ্যাম্বুলেন্সের যে ঘটনাটা আছে সেটা দিয়ে শুরু করি অ্যাম্বুলেন্স, আমরা। রাইট। আচ্ছা ঠিক আছে, এই ঘটনাটা বেসিক্যালি আমার নিজের না। হুম, এটা আমাদের এক ড্রাইভার আসছিল, ওর নাম মোবারক ছিল। তো ও আসার পরে আমি ওকে একদিন জিজ্ঞেস করি যে ভাই আপনি কেন মানে আগে কি করতেন। আগে ও বললো যে অ্যাম্বুলেন্স চালাতো। তো অ্যাম্বুলেন্স চালানোর পরে ওই প্রাইভেট কার ড্রাইভ করার জন্য আসে। হুম, তো একদিন আমি ওকে নিয়ে বের হয়েছি, তখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছিল, আপনার কি ঘটনা, কি কেন চলে আসছেন। হুম, বলছে ভাই আপনারা বললে তো বিশ্বাস করবেন না, কারণ আপনার মানে এই যুগের মানুষ এগুলো আসলে বিশ্বাস করে না, কিন্তু যার সাথে হয় সেই একমাত্র বুঝতে পারে যে কেমন লাগে। তো যাই হোক, আমি বললাম আচ্ছা ঠিক আছে বলেন, সমস্যা নেই। তো আমাকে যেটা বলে সেটা হচ্ছে যে ও নাকি একদিন অ্যাম্বুলেন্স যখন চালাতো, হুম, ও খুব সাহসী ছিল এবং খুব ইয়াং, হুম, ভালো হেলদি। তো ও আমাকে বললো একদিন নাকি একটা লাশ নিয়ে ও কোথায় যেন মানে যাচ্ছিল, এবং দুইজন ওই লাশের সঙ্গে দুইজন ওদের আত্মীয় স্বজন ছিল মেবি, এবং ও একা ছিল। আচ্ছা, তো ও যখন রাতের বেলা গাড়ি নিয়ে যাচ্ছিল, তো হঠাৎ করে ও একটা জিনিস নোটিস করে, সেটা হচ্ছে যে ও তো ডান দিকে সিটে বসে ড্রাইভ করছিল, রাইট। হুম, তো ও ডান দিকে জানালা দিয়ে ও দেখতে পেলো যে বানর টাইপের, অনেকটা বানর টাইপের একটা কিছু, মানে ওর সঙ্গে সঙ্গে, গাড়ি তো খুব স্পিড, অ্যাম্বুলেন্স খুব স্পিডে চলে, ওইটা যাচ্ছে ওর সঙ্গে। তো ও বললো যে ভাই বানর তো একদম স্ট্রেট সোজা হয়ে কিন্তু দাঁড়াতে পারে না। হুম, তো
তো ও স্ট্রেটলি যাচ্ছে এবং উইদাউট এনি মুভিং, মানে নড়াচড়া ছাড়া ও যাচ্ছে, আচ্ছা মানে ভেসে ভেসে যাচ্ছে এরকম টাইপের একটা ব্যাপার। তো গাড়ির ওই স্পিড বাড়িয়ে দেয়। আর ও যারা অ্যাম্বুলেন্স চালায় ওরা এইসব ব্যাপারে সবাই ইউজ টু, ওরা কম বেশি সবাই জানে। আচ্ছা আপনি যে কোনো একটা অ্যাম্বুলেন্স ড্রাইভারকে আপনি জিজ্ঞেস করলে আপনি পাবেন। তো যাই হোক, এরপর ও স্পিড বাড়িয়ে দিয়ে মানে যাওয়া শুরু করে এবং একটা টাইমে মানে দেখতেছে যে এই জিনিসটা ওদের গাড়ির সঙ্গে সঙ্গে মানে কাছে আসতেছে ব্যাপারটা, মানে ও ঢুকতে যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো এটা দেখে ওর জামানাগুলা একটু উপরে উঠিয়ে দেয় যেন কিছু না হয়। আচ্ছা তো যাই হোক, হঠাৎ করে জিনিসটা নাই হওয়ার পরে তো ও তো ভাবলো যে যাক বেঁচে গিয়েছি এরকম টাইপের কিছু একটা। হঠাৎ করে ওরা গাড়ির মধ্যে মানে বিশাল একটা ঝাঁকি অনুভব করে, এই গাড়ির উপরে কিছু একটা গাছ টাইপের কিংবা অনেক ভারী কিছু একটা পড়ে গেছে এরকম টাইপের কিছু একটা আচ্ছা ওরা অনুভব করে। এবং ও যেটা বললো যে ভাই জিনিসটা আমি শুধু একা দেখি নাই, দুজন যে ওদের যে আত্মীয় ছিল ওই লাস্টের সঙ্গে ওরাও মানে ভয় পায় যে কি ব্যাপার, গাড়ি এত জোরে ঝাঁকি খেলো ঘটনা কি। এবং উপরের যে গাড়ির যে শেডটা ওখানে তারা সাউন্ডটা ফিল করে, তো ভাবে যে কিছু একটা হয়তো বা গাছের ডাল টাল পড়ে গেছে এরকম। তো যেতে যেতে হঠাৎ করে একটা জিনিস দেখে যে একটা হাত টাইপের, আচ্ছা মানে হাত ভিতরে ঢুকতেছে, মানে হাত দিয়ে মানে খামচি দেওয়া টাইপের এরকম কিছু একটা। এটা দেখে তো প্রচন্ড ভয় পায় এবং বলে যে ওই যারা আত্মীয় ওদেরকে বলে যে আপনারা একটু দোয়া করেন, আমরা মনে হয় কোন একটা বিপদের মধ্যে আছি এরকম টাইপের কিছু একটা। তো যাই হোক, তারপর ওরা যেতে থাকে। এর মধ্যে ও একটা সামনে একটা বাজারে ওখানে গিয়ে ও হাত মুখ ভালো করে মানে ধুয়ে নেয়, ভাবে যদি ঘুমের জন্য এরকম কিছু একটা হয়। এবং আরো লাইটার কিংবা সিগারেট টিগারেট যা আছে এগুলো নিয়ে ওরা আবার রওনা দেয়। তো কিছুক্ষণ পর হয় কি যে মানে উপর থেকে ঝুলে কেউ যদি মাথা মানে নিচু থাকবে না, তো ও এইভাবে দুই হাত দিয়ে ভিতরে ঢুকে মানে নিয়ে যেতে যাচ্ছে এরকম কিছু একটা, মানে আচ্ছা ড্রাইভারটাকে সরিয়ে দিতে যাচ্ছে এই সিটটা থেকে যে তুই সরে যা আমি ঢুকবো এরকম টাইপের, মানে উপরে কিছু একটা ঝুলে আছে ভিতরে ঢুকতে যাচ্ছে। আচ্ছা তো এটা যখন হয় তখন ওর গাড়ি ছিল অনেক স্পিডে এবং রাত্রেবেলা এটা দেখে সে একদম রাস্তা থেকে বাইরে চলে যায়, আচ্ছা একদম ট্র্যাক যেটা ছিল এটা থেকে অনেক বাইরে চলে যায়। এবং ওর ভাগ্য ভালো যে রাস্তার পাশে মানে কিছু জায়গা ছিল যেখানে ও মানে অ্যাক্সিডেন্ট হয় নাই ওর এরকম কিছু একটা। তো সঙ্গে সঙ্গে হার্ট ব্রেক করে ওরা তো বলে যে ভাই একটু নামেন দেখি কি হিসেবে পরে। তো লাইটের নিয়ে দেখে উপরের উপরে আসলে কিছুই নাই। তো এরপরে আবার আল্লাহর নামটা নিয়ে বিসমিল্লাহ বলে আবার শুরু করে। তো এরপর থেকে ও আমাকে বলে যে ভাই আমি ওই দিন রাতে যে ভয়টা পাইছি এরপর থেকে আমি চাবি দিয়ে মালিককে বলছি আমার দ্বারা আর চাকরি করা সম্ভব না, এই জন্য প্রাইভেট লাইনে চলে আসছি। অলরাইট, সো আমরা গাড়ি নিয়ে আজকে আর দুটা ঘটনা এরকম শুনলাম যে পাশ দিয়ে যায়। একটু আগে যে আকাশ ভাইও বলছিলেন এবং তার ঘটনাটা এরকম মানে সিমিলার, তাই না? অলমোস্ট, বাট পুরোপুরি না হলে মোটামুটি কাছাকাছি যে পাশ দিয়ে এরকম ভাবে যাচ্ছিল। আমি যখন রাতের বেলায় গাড়ি নিয়ে বেরোলে কিন্তু এরকম আজব আজব অনেক কিছু আসলেই দেখা যায়। এখন কিন্তু অনেকে ড্রাইভ করছেন, আমি দেখতে পাচ্ছি রাস্তায় এখনো গাড়ি টাড়ি চলছে, সুতরাং অনেকের জন্য একটু প্রবলেম আর কি। যেমন আপনাদের এই রেডিও ফুটেজে আমি শুনেছি উত্তরাতে কোনো একটা জায়গাতে রাস্তা পার হওয়ার সময় আমরা উত্তরা তো অনেক ঘটনা, এবং আমি বেসিক্যালি আমি নিজেও এটা এক্সপিরিয়েন্স করেছি। আমি যতবার উত্তরায় গেছি কোনো না কোনোবার মানে প্রতিবারই হয় যাওয়ার সময় অথবা ফেরার সময় আমি দেখেছি যে রাস্তার উপরে কাঁচ পড়ে আছে। এটা তো আমি সবসময় মানে আমি নিজে দেখেছি কেন হয়, এবং নির্দিষ্ট একটা জায়গাতে মানে গাড়ির কাঁচ পড়ে আছে আর কি। আচ্ছা, মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল বা ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো। অনেক সময় কি হয় ওই যে আমাদের যে মিনি বাস গুলি চলে এগুলির ওই কাঁচগুলি না খুব আলগা থাকে, হয়তো একটা হার্ড ব্রেক করে তখন ঝরে পড়ে যায়, বাট একই জায়গায়। এটা হচ্ছে সবচেয়ে আজব ব্যাপার যে মোটামুটি যে জায়গাটা সেই জায়গাটা আমি চিনি যে একই জায়গাতে মোটামুটি এই ঘটনাগুলো হয়। এখন সেটা যদি ঝরেও পড়ে বা সেটা যদি ধাক্কা খেয়ে পড়ে বা বাড়ি খেয়ে পড়ে সেটা ব্যাপার না, বাট ঘটনাটা ঘটছে একটা জায়গাতেই। এটা খুব অদ্ভুত। এবং আমি যদি এটা একা এক্সপিরিয়েন্স করতাম তাহলে আলাদা ব্যাপার ছিল, তাহলে একটা অন্য ব্যাপার ছিল। কিন্তু এই ঘটনাগুলোর সাক্ষী আছেন বহুজনের সাথে এরকম ঘটনা ঘটেছে। সো এই জন্যই বলছি আর কি। মাসুম এবং আমাদের সঙ্গে রয়েছেন গেস্ট। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো আবার আকাশ ভাইয়ের কাছে। তার একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা একটু শুনে ফেলবো শুরুতেই, এবং তারপরে আরো অসংখ্য ঘটনা আছে একটার পর একটা। আমি জানি না কতক্ষণ শুনতে পারবো, আমরা শুনে ফেলি। আচ্ছা, এই ঘটনাটা বেশ কিছুদিন আগে, about 15 years back, এরকমই আমরা একটা শুটিং করে ফিরছিলাম নরসিংদী থেকে, জাস্ট মি এন্ড মাই ড্রাইভার দুজন। তো অন আর ওয়ে ব্যাক যেটা হয় সেটা হলো যে আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়, এট এ টাইম দুইটা চাকা পাংচার হয়।
তো অনেক কষ্টে আমরা একটা মেকানিককে খুঁজে পাই, তাকে অনেক টাকা দিয়ে টেনে গাড়ি পর্যন্ত আনা হয়, সে চাকা দুটো ঠিক করে আমরা যখন রওনা দিই তখন 2:30 বাজে রাত। আচ্ছা 15 বছর আগে কেউ যদি শালনা গাজীপুরের এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করে থাকেন তাহলে জানবেন যে ওই সময় গজারির বন অনেক ঘন ছিল, এত পাতলা ছিল না। মানে রাতের বেলা ওখানে যাওয়া খুবই ভয় লাগতো। তো আমরা যখন আসতেছি তখন বেশ খানিকটা আসার পরে আমরা দেখি যে রাস্তার বাঁ পাশে একটা মেয়ে দাঁড়ায় আছে, একটা বউ। তো লুৎফর আমার যে ড্রাইভারটা, ও দেখে বলে যে ভাইয়া দেখছেন? আমি বলছি, হ্যাঁ দেখলাম। তো খবরদার গাড়ি থামাবো না, মাথা খারাপ হয়েছে আপনার, আমি গাড়ি থামাবো না। সারা করে পাস করে চলে গেলাম, জাস্ট 2 মিনিট। ওই যে একটু আগে একজন বললো যে বানরের মতো কি যেন একটা গাড়ির উপরে ধুরুম করে পড়ছে, সিমিলার আমাদের গাড়িটা পিছন থেকে এসে বাড়ি মারলো। আচ্ছা আর আমি যেহেতু লেফটে ছিলাম, আমি রিয়ার ভিউ মিররে দেখতেছি যে ওই মেয়েটা ঝুলতেছে গাড়ির পিছনে, নোয়া বা এরকম মাইক্রোবাসের পিছনে কতগুলির পিছনে এই সিঁড়ির মতো থাকে, ওই সিঁড়িটা ধরে সে ঝুলতেছে। ছোট ছোট একটা রেলটার মধ্যে ওইটা ধরে সে ঝুলতেছে। আর রিয়ার ভিউতে দেখা যায়, সাইড রিয়ার ভিউতে দেখা যায়। তা আমি করছি কি আস্তে ওই পিছন থেকে একটা গামছা নিয়ে রিয়ার ভিউ মিরর উপরে দিয়ে দিছি যাতে আমার ড্রাইভার না দেখে। আচ্ছা তুই সোজা চাল। অনেক গাড়ি চলে না, গাড়ি এত ভারী হয়ে গেছে, গাড়ি কোনোভাবেই চলে না। দুইজনই ভয়ে খুব খারাপ অবস্থা। দোয়া দরুদ যে কটা পারি, অল্প কটাই পারি, ওই কটাই করতেছি। পড়তে একদম গাজীপুর চৌরাস্তা যেটা, ওইখানে যখন আসলাম তখন দেখলাম সামনে একটা পুলিশের টহল গাড়ি। তো আমার ড্রাইভার একদম ওইখানে সাঁ করে পার্ক করে, মানে ও সেন্সলেস মতো হয়ে গেছে। দুজনে নামলাম। আমি ওই পুলিশ অফিসারটাকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ধন্যবাদ দিব। যে পুলিশ অফিসারটা না থাকলে আসলে আমরা দুজনেই মারা যেতাম। কারণ ওখানে যে ডিউটিতে যারা ছিল, টহল পুলিশ যারা ছিল, তাদের কাছে আমরা পানি চাইছি, তারা আমাদেরকে বলছে আমরা নাকি ডাকাতি করে আসছি। আচ্ছা আমরা ডাকাতি করে আসছি, দ্যাট ইজ আমরা এত রাশ গাড়ি চালাইছি, আর আমরা অভিনয় করতেছি। তো এই পুলিশ অফিসারটা বলছে যে পাগলের মতো আচরণ করো না, লোকগুলি পানি যাচ্ছে, পানি দিচ্ছ না কেন? আচ্ছা কারণ গলা শুকায় শেষ। তারপর পানি খেলাম, পানি টানি খাওয়ার পরে ওই পুলিশ অফিসারটা আমরা বললাম যে ঘটনাটা আসলে কি হয়েছে। তখন বললো যে ভাই এই রাস্তাটা খুব খারাপ, অনেক সময় গজারি বনের মধ্যে অনেক মেয়েকে নিয়ে এসে মেরে ফেলে রেখে চলে যায়, এটা কোনো সৎ কারণে না, কিছু হয় না। ওরকম একটা আনহ্যাপি সোল হয়তো আপনারা দেখছেন, আনহ্যাপি একটা স্পিরিট হয়তো আপনারা দেখছেন, আপনাদেরকে তারা করছে। ওকে এইটা হইলো আর কি একটা এক্সপেরিয়েন্স। অলরাইট, আমরা কোনো কমেন্ট যখন করতে পারছি না, আমরা পরবর্তী ঘটনায় চলে যাবো। আমরা আবারও চলে যাই আরেকটা ঘটনায়। বলে ফেলেন ভাই, আপনি নামটা বলে শুরু করে দেন। হাই লিসেনার্স, দ্যাটস ফারহান এগেইন। আমি আপনাদের সাথে আমার আরেকটা এক্সপিরিয়েন্স, যেটা আমার এক্সপিরিয়েন্স না, আসলে আমার কাজিনের কাছ থেকে আমি শুনেছি, সেটা আমি বলবো। সো তারা আমার কাজিন হচ্ছে, এবং কাজিন এবং আমার যে কাজিনের ওয়াইফ, তারা দুইজন হচ্ছেন ডক্টর, এবং তারা সাভারের একটা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো আছেন। তো তাদের প্রয়োজনে তারা একটা বাসা সাভারের দিকে ভাড়া নেয়, এবং তাদের বাসাটা অনেকটা গ্রামের ভিতরে ভাড়া নেয়। তো আমি বাসাটার একটু বর্ণনা দিই। বাসাটা নিচতলায় ছিল একটা কিছু দোকান, এবং দোতলায় তারা হাজবেন্ড ওয়াইফ দুইজন থাকতো, এবং বাসাটা যে মালিক ছিল সে থাকতো দেশের বাইরে, এবং বাসাটা দেখতো একজন কেয়ারটেকার, যে সন্ধ্যার পরে চলে যেত। ওনারও বাসা ছিল পাশে, ওখানে সে চলে যেত। আচ্ছা, মানে উনি ওখানে থাকতেন না? হ্যাঁ, ওখানে রাতে থাকতো না, রাতে স্টে করতো জাস্ট হাজবেন্ড ওয়াইফ, আমার কাজিন। আচ্ছা, সো তারা যখন বাসাটা প্রথমে নেয়, তারপর থেকে তাদের বেশ কিছু প্রবলেম দেখা দেয়। প্রথমে তারা যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে তারা বাসার যে লাইট, ফ্যান, এগুলো সব অফ করে তারা বের হতো, এবং তারা যখন হসপিটাল থেকে মানে বাসায় ফিরতো প্রায় রাত 12টা, 1টা, কখনো 10টা, 11টা এরকম টাইমে তারা বাসায় ফিরতো। তখন তারা বাসায় ফিরে দেখতো যে তাদের রুমে লাইট জ্বালানো, ফ্যান জ্বালানো, ইভেন কম্পিউটার অন। সো এই অদ্ভুত একটা বিষয় তাদের সাথে ঘুরতো। প্রায় সিমিলার কিছুদিন তারা চলে এই ঘটনাটা। তারপরে আবার দেখা যায় যে গ্যাপে চলতেছে, আবার হচ্ছে, আবার হচ্ছে না। তারপরে তারা কেয়ারটেকারের সাথে কথাবার্তা বলে। কেয়ারটেকার বলে না, এখানে তো মানে কারোই আসা সম্ভব না, যেহেতু কেটে গেট আছে, তারা লাগাই সবাই আপনারা চলে যান, সেখানে আসা সম্ভব না। তারপরে তাদের সাথে যে ঘটনাটা ঘটে, তাদের যে একদিন তারা রাতে ঘুমাইছিল, বেশ গভীর রাতের দিকে হঠাৎ করে তাদের যে রুমের গেট, সেখানে যে 10-12 জন একসাথে নক করে, যেরকম একটা শব্দ শোনা যাবে বিকট, এরকম শব্দ প্রায় 2 থেকে 3 মিনিট তারা শুনতে পায়। শোনার পরে তারা তো অনেক ভয় পেয়ে যায় যে তারা একটা গ্রাম সাইডে যেহেতু আছে, মানে ডাকাতের ভয় হতে পারে, চোরের ভয় হতে পারে। তারা জাস্ট তখন কেয়ারটেকারকে ফোন করে,
কেয়ারটেকার আসে বাসায় এবং সেও নিজে রুম থেকে বের হয়ে দেখে, চেক করে, দেখে যে না আসলে এমন কিছুই তাদের নেই, এখানে কোনো টাকা তো নেই, চোরও নেই, ইভেন কেচে গেটটাও তখনও তালা লাগানো, কারণে আসা সম্ভব। সো তাদের এটার কোনো ডেফিনেশন তারা খুঁজে পায়নি আসলে কি কেন হচ্ছে এরকম। সো এটা হচ্ছে একটা ঘটনা। তারপরে তাদের সাথে যেটা ঘটে, হঠাৎ করে একদিন রাতে তাদের যে রুম সেখানে তারা ঘুমিয়েছিল এবং পাশে বারান্দার সামনে যে জানলাটা, সেখানে যদি কেউ নখ দিয়ে বা কিছু শক্ত কিছু দিয়ে যদি ঘষলে, যেরকম আঁচড় কাটার মতো আর কি। আঁচড় কাটার মতো একটা শব্দ, এইরকম একটা অদ্ভুত ধরনের শব্দ তারা শুনতে পাইতো এবং তারা এটা শোনার পরে কোনো রেসপন্স করতো না এবং জাস্ট তারা শুয়ে থাকতো। মানে অবশ্য তারা অনেক ভয় পাইতো। প্রথমে তারা জিনিসগুলো মানে নর্মালি নিত, কিন্তু পরে তারা বুঝতে পারে যেগুলো আসলে নর্মাল বিষয় না, প্যারানর্মাল বিষয়গুলো ঘটছে তাদের সাথে। তারপরে তাদের সাথে যেটা হইতো যে হঠাৎ করে তাদের যে বারান্দা, ওখানে মনে হতো যে কেউ মাংস কাটলে, আমরা যখন দেখি যে বড় বড় কাঠের পাটাতনের উপর মাংস কাটলে যেরকম শব্দ হয়, মানে হাড্ডি থেকে মাংস ছাড়ালে যেরকম শব্দ শোনা যায়, ঠিক সেরকম শব্দ তারা পেত। মানে একদম আনফ্যামিলিয়ার একটা সাউন্ড। আমার তো এই ঘটনা আমার এই ঘটনাটা ঘটে। তো তারা তারপর মানে সেদিন মানে যখন এই সাউন্ডটা শুনতে পায় যে মাংস কাটার শব্দ, তারপর মানে তারা প্রচন্ড ভয় পায়। যেমন তারা সেদিন ডিসিশন নেয় যে না, আমরা আজকে রাতটাই শেষ, আমরা এই বাসায় কোনো মতে আর থাকবো না। এর পরের দিন সকালবেলা যেটা হয়, তারা দেখে যে তাদের বারান্দার ভিতরে জাস্ট কিছু ব্লাড পড়ে আছে। এটা দেখার পর তারা আরো বেশি মানে অবাক হয় যে এটা তো কোনোভাবেই সম্ভব না, এটা কি হচ্ছে তাদের সাথে। তো সো তারা কেয়ারটেকারের সাথে কন্ট্যাক্ট করে এবং কেয়ারটেকার বলে আমাদের তো এখানে থাকা সম্ভব না, এরকম ঘটনা ঘটতেছে একটার পর একটা। তখন কেয়ারটেকার আসলে বলে যে আমার তো এখানে কিছুই করার নেই, বাসার মালিকও এখানে থাকে না, আর আমি এখানে যত মানুষকে ভাড়া দিয়েছি তারা বেশি 15 থেকে 20 ডেজ থাকে, এর বেশি কেউ থাকে না। আপনারা তো প্রায় 25 ডেজ এর মতো ছিলেন, কিন্তু এর আগেও যারা ছিল প্রায় 15 ডেজ হাইস্ট এরকম ছিল। মানে এই বাসায় কেউ ভাড়াটিয়া থাকতে চায় না। সো এই আনফ্যামিলিয়ার সিচুয়েশন গুলো তারা সবাই ফেস করছিল এবং এটার সলিউশন আমিও জানি না, আর এটা কেয়ারটেকার বলে তাদের। সো তারা তারপর মানে পরের দিন থেকে বাসা চেঞ্জ করে অন্য বাসায় চলে যায়। এরপর আর তাদের সাথে কোনো প্রবলেম হয়নি। বাট ওই বাসাটা ছেড়ে তারপরে কোনো প্রবলেম হয় না। আপনি আপনার ঘটনাটা একটু বলুন প্লিজ। Hello listeners, আমি রাসেল from বনশ্রী স্টাডিং এট AIUB। আমি যে ঘটনাটা বলবো ওইটা আমার নিজের না, ওইটা আমার ছোট ভাইয়ের সাথে ঘটেছে আমাদের গ্রামের বাড়িতে। আমি যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম লাস্ট কোরবানি ঈদে, তখন আমি ঘটনাটা শুনেছিলাম। ঘটনাটা ছিল ওর খুব ঘুরানোর শখ যায়, আমার ছোট ভাই। তো ঘটনাটা হচ্ছে 2004 or 5 এর দিকে। তো সে ঘুরে উড়াবে, সেজন্য সে ঘুড়ি বানাবে। ঘুড়ি বানানোর জন্য তো কিছু দরকার, যেমন বাঁশের কাঠি, সামথিং লাইক দ্যাট। তো সে একদিন ওর ফ্রেন্ডকে নিয়ে আমাদের বাড়ির পিছনে একটা বড় বাঁশঝাড় আছে, ওইটা খুবই উইয়ার্ড একটা জায়গা। কেউ দিনের বেলা তো ওই জায়গাটা কেমন যায় না ঠিক, এবং আমরাও যাই না। তো এই টাইমে মাগরিবের ঠিক আজানের ঠিক কয়েক মিনিট আগে ওরা ওইদিকে যায় বাঁশ কাটার জন্য, ও ফ্রেন্ড ও যায় দুইজন। তো যাওয়ার সময় ক্যান্টনমেন্ট ছিল খুবই শান্ত, ঝড় বৃষ্টি হবে বা সেরকম কোনো আওয়াজ ছিল না। তো ওরা যখন বাঁশ কাটা শুরু করলো, তখন হঠাৎ করে একদম ঝড় হাওয়া শুরু হলো এবং বাঁশগুলাকে মাটির সাথে সেরকম ভাবে মানে চাপা দিয়ে দিল, যেন জোর করে বাঁশগুলাকে মাটির সাথে চাপা দিয়ে দিচ্ছে। তো এটা দেখে ওরা খুব ভয় পায় এবং ওরা যে ওরা খুব ভয় পায়। তারপর ওরা দৌড়ে বাড়িতে চলে আসে এবং এটা আমার দাদুকে জানায়। দাদু এই ঘটনার সময় উনি এক্সপিরিয়েন্স একজন মানুষ, সে ওদেরকে বকাবকি করে বলে যে তোমরা এখানে কেন গিয়েছিলে, জায়গাটা খুবই স্ক্যারি আর জায়গাটাতে এভাবে যাওয়া ঠিক না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এবার পরবর্তী ঘটনা চলে যাবো, যেহেতু সময় খুব কম। আপনি আজকে বিলের ঘটনা বলেছিলেন আমাদেরকে, রাইট? এই ঘটনা শুনে বিয়ে তো আমি যে ঘটনাটা শেয়ার করবো সেটা হলো আমার নিজের ছোট করে বলতে হবে, নিজের একটা এক্সপিরিয়েন্স। তো আমরা পাবনা এক বন্ধুর রিকোয়েস্টে চলে যাই, মানে ঘুরতে, মানে ওর বাসায় বেড়াইতে। তো আমার সঙ্গে ছিল আমার এক ফ্রেন্ড, আর আমরা যাই বাইকে করেই। তো আমার সঙ্গে ছিল শাহজাহান। তো আমরা ওইখানে চলে যাই এবং ওইখানে গিয়ে একটা প্ল্যান করি যে মানে আমরা বাইকে করে চলন বিল, মানে রাত্রে, মানে যেদিন গিয়েছি ওই দিনের পরের দিনই মানে রাত্রে, মানে পূর্ণিমা রাত্র, ভর পূর্ণিমা। তো আমরা একটা প্ল্যান করি যে বাইকে করে ওই আপনার কি বলে চলন বিলের যে রাস্তাটা আছে, দুই ধারে চলন বিল, মাঝখানে রাস্তা চলে গেছে, খুব সুন্দর একটা মানে গল্পটা বলবেন এবং এই ঘটনাটা বলার সময় কিন্তু মাসুমের পুরোটা কমন পড়বে, আমি হ্যাঁ চলন বিল। তো দুই সাইডে মানে আমরা যখন গেছি তখন হলো ভর বন্যা, মানে একদম বন্যার সময়, মানে রাস্তা ছুঁই ছুঁই অবস্থা, পানি দুই সাইডে দুই ধারে, ঠিক আছে। তো ওইখানে আমরা যখন যাই তো প্ল্যান করি যে আমি 2001 থেকে মানে র্যান্ডমলি বাইকে যাতায়াত করি, ঠিক আছে রাসেল ভাই। তো আমি বাইক দিয়ে মানে কমফোর্ট ফিল করি।
তো আমি যাই, আমার ফ্রেন্ড যায়, তো চিন্তা করি যে আমরা যাই ওখানে। যাওয়ার পরে ওর সঙ্গে ডিসকাস করি যে আগামীকাল তো মানে ভর পূর্ণিমা, তো চল কালকে রাত্রে মিডনাইটের দিকে আমরা মানে বাইক মানে রাইডে যাবো। তো তোর কোনো ফ্রেন্ডের বাইক আছে এখানে? তো ও বললো যে হ্যাঁ, আমার তো প্রায় এখন সবারই বাইক আছে। 2004 এর কথা, তখন মানে বাইকের প্রচলনটা চলতেছে, দেখা যায় যে। তো ওরে বলি যে তুই যতটা বাইক পারোস কালেক্ট কর, একসাথে সবাই গেলে ভালো লাগবে। তো ও 2টা বাইক কালেক্ট করে, তো আমরা ছিলাম 2 জন। তো আমার বাইকেও মানে ওদের ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ডের আরো ফ্রেন্ড একজন দেয়, তো আমরা 3 জন, এরকম 3 বাইকে 9 জন আমরা যাই মানে মিডনাইট এর পরের দিন। তো আমরা প্ল্যানিং চলাকালীন ওর প্যারেন্টসরা শুনে ফেলে আমাদের প্ল্যানিংটা যে আমরা রাত্রে বেলা যাবো। তো ওনারা তখনই বেটো দেয় যে বাবা তোমরা আজকে আসছো, খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ো, তোমরা টায়ার্ড, তো কালকে তোমরা দুপুরে যাও, খাওয়া দাওয়া সেরা তোমরা দুপুরে গিয়া সন্ধ্যা নাগাদ চলে আসো। তো আমরা এটা ডিনাই করি, তাদের অ্যাভয়েড করি যে আমরা রাত্রে ডিসিশন নিয়েছি রাত্রে যাবো, একটা এক্সাইটিং হবে। তো আমরা রাত্রে 12:15 দিকে রওনা দিই। তো ইয়াং ছিলাম, আরো তো ছোট তখন। তো আমরা যাই, এরকম আমরা রওনা করি 12:15। আমরা যখন চলন বিলের মানে মাঝামাঝি পয়েন্টে চলে যাই, তখন মেবি 2:15 রাস্তায় একটু আড্ডা মারি, মানে একটু যাইতে লেট হয়। তো আমরা যখন মাঝ পথে যাই, মানে বন্যার মৌসুম, এবং মানে ভিউটা ছিল মানে সবকিছুই দিনে আলোর মতো, যেহেতু মানে পূর্ণিমা রাত্র, মানে খুবই মানে যে দেখছে ছায়া হওয়ার কোনো অপশন নাই। হ্যাঁ, তো প্রচন্ড বাতাস বইতেছে, আর মনে করেন যে সবকিছু দেখা যাইতেছে ক্লিয়ার। তো হঠাৎ করে আমরা যখন মানে চলন বিলের মাঝামাঝি যাই, তো আমার বাইকের স্টার্ট ঠাস করে অফ হয়ে যায়। একটা মানে পিস্টন একটা শব্দ করে, যারা বাইক চালায় বুঝবে, পিস্টনের শব্দ করে মানে অফ হয়ে যায়। তো আমি চিন্তা করি যে নিশ্চয়ই আমার বাইক ওভারহিট হয়ে গেছে বা আমার ফুয়েল শেষ হয়ে গেছে, যেহেতু আমি মানে ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে গেছি পাটনা, আর মানে আমার ট্যাঙ্ক মানে কি অবস্থা তেলের আমি খেয়াল করিনি, এতক্ষণ র্যান্ডম চালাইছি, তো মিটার দিকেও খেয়াল করিনি। তো মিটারে দেখতেছি শো করতেছে ফুয়েল আছে। তো ফুয়েল ট্যাঙ্ক ওপেন করলাম, এবং তখন এখন কিন্তু মানে আলো যতটুকু আলো, ফুয়েল ট্যাঙ্কের ভিতরে তেলও দেখা যাইতেছে যে মানে কতটুকু ফুয়েল আছে। তো তাকাইলাম, দেখলাম যে আমার হাফ লিটার মানে হাফ ট্যাঙ্কি তেল এখনো আছে। তো আমি চিন্তা করলাম যে অফ হয়ে গেল, কি ব্যাপারটা কি। তো ইঞ্জিন ধরলাম, শেষ করে ফেলতে হবে কিন্তু। হ্যাঁ ওভারই। তো আমার ফ্রেন্ড শাহজাহানকে বললাম যে তুই বাবা যা, এই যে বোতল ছিল পানি খালি একটু, বোতলটা খালি। তো বললাম যে ওই তুই বিল থেকে পানি নিয়ে একটু। তো আমি প্লাগ পরিষ্কার করতে চেষ্টা করলাম, ওরা পানি আনতে পারে। তো হঠাৎ খেল নাই, 4-5 মিনিট হয়েছে। ও তো সুইফটলি 1 মিনিট লাগার কথা না, আসার কথা ব্যাক করার, ও আসছে না, শাহজাহান আসছে না। তো আমি তো মানে বলি যে কি, আমি দেখে আসি। তো ওরা সব প্রায় ছিল, এখানে ছিল হলো আপনার 7 জন দাঁড়ায়। তো আমি গেলাম ওইখানে, দেখি যে ও আধো পানির মধ্যে পড়ে আছে আর আধো শুকনার মধ্যে। তো দেখে তো আমি চিৎকার শুরু করি, ওই তোরা কই আস, এদিকে আয়, কি ব্যাপার। তো ওরা টাইনে ইচ্ছে রাস্তার মধ্যে উঠে, পানি ছুঁই অবস্থা, রাস্তা বেশি কষ্ট হয় না, টাইনে উঠে। তো ওরে অনেক ঝাঁকাঝাঁকির পরে আমি তো চিন্তা করি যে রেসপন্সিবিলিটি আমার, নারায়ণগঞ্জ থেকে আমি নিয়ে গেছি ওরে, ওর কিছু হয়ে গেলে মানে ওর প্যারেন্টসের কাছে তো আমার মানে জবাব দিয়ে করতে। তো ওরা ঝাঁকাঝাঁকির পরে এক সময় ওর সেন্স আসে, কিন্তু মানে কথাগুলো ছিল খুব জড়ানো। আমি বললাম যে তোর কি হয়েছে। তো ওই আলোতে দেখা যাইতেছিল যে ওর মানে ঘাট থেকে মানে আপনার গাল পর্যন্ত একটা থাপ্পড়ের দাগ, আচ্ছা, মানে খুব রক্ত জমাট বাইরে আছে। তো আমি ওরে বললাম যে কি হয়েছে। দোস্ত আমি যখন গেছি পানি নেওয়ার জন্য, তখন দেখলাম যে মানে বিল থেকে একটা মানুষ না, মানুষ আকৃতির না, লোমস্য বানর টাইপ লোমস্য কি জন্য সাঁতরে আমার সামনে আসছে। তো আমি তো ভয় পেয়ে যাই, আর ও একটু ভীতু। তো ও টার্ন ওভার করতে মানে পিছনের দিকে ফিরে আসবে, তখনই মানে ওরা মানে থাপ্পড়তে খুব, আর ও সেন্সলেস হয়ে যায়। তো এরপরে আর কিছু বলতে পারবো না। তার যা উইয়ার্ড ঘটে যে মানে ও বলে যে আমি তো সেন্সলেস, তো ওরে নিয়ে আসি। হ্যাঁ, তো নিয়ে ও বলে যে মানে সেন্সলেস হয়ে যায়, তা বলতে পারবো না। তো আমি চিন্তা করি যে মানে ওরে এখন এখান থেকে প্রস্থান করা উচিত। তো আমার বাইক তো নষ্ট, আমি বললাম যে তোরা ওয়েট কর, আমি ওরে নিয়ে মানে যে ফ্রেন্ডের বাসায় গেছি ওরা রাইখে আসি, আর ফার্স্ট এড ওরে দেখ, তাহলে অবস্থা ওর খুব চরম। তো আমি ওরে নেওয়ার জন্য আমার বাইকটা অ্যাভয়েড করে, যেহেতু আমার বাইকটা স্টার্ট নিচ্ছে না, তো আমি আরেক বাইক উঠলাম। তো উঠার পরে মানে ওই বাইকটা স্টার্ট হচ্ছে না। তো আমি তো ভয় পেয়ে যাই, বললাম এটাতে কি ফুয়েল সমস্যা, দেখলাম জানা ঠিক আছে স্টার্ট হচ্ছে না, ইন্ডিকেটার হর্ন টর্ন সবাই আসতেছে, স্টার্ট হচ্ছে না। তো থার্ড বাইকে উঠলাম, থার্ড বাইকটা স্টার্ট নিচ্ছে না। তো আমি তো দোয়া দৌড় পড়া শুরু করলাম যে বাবা যে যা পারস পর। আর এত বাতাসের মধ্যে রাসেল ভাই বিশ্বাস করবেন, মানে জায়গাটা এত, এই যে মাসুম ভাই বলতে পারবেন খোলা, খুব খোলা, এত বাতাস, এর মধ্যে মানে ঘুমোট একটা ভাব তৈরি হয়ে গেছে, মানে একদম মানে সবার দম আটকে আসতেছে। তো মেবি তখন মনে হয় মানে ফজরের ওয়াক্ত হইব এরকম করতে করতে মানে আজান তো শোনা যায় না, মসজিদ তো তার পাশে নেই, অনেক আমরা ভিতরে চলে যাই। তো আলো ফুটতেছে এবং কিছু গাড়ি দেখা যায় দূরের, মানে দূরপাল্লার গাড়ি আসতেছে। তখন মানে আমি আল্লাহর নাম নিয়ে বাইক স্টার্ট করলাম এবং বাইক মানে স্টার্ট নিল।
হ্যাঁ, তো তখন মানে চিন্তা করলাম নিশ্চয়ই এটা কোনো কারণ ছিল। হ্যাঁ, তো কারণ ছিল স্টার্ট নিল এবং আমরা বাসায় গেলাম এবং তাদের প্যারেন্টস এর কাছে এটা মানে আর মানে গোপন রাখতে পারলাম না, ধরা খেয়ে গেল। এবং সঙ্গে সঙ্গে ওই ফ্রেন্ডের বাবা ওই মানে এলাকার পেশ একজন ইমাম আছে মসজিদে, ওনাকে নিয়ে আসার পরে উনি সবকিছু শোনার পরে বললো যে পানির মধ্যে কিছু জিন থাকে, তাদেরকে মানে গ্রাম্য ভাষায় পাইনা জিন বলা হয় এবং তারা মানে দলবদ্ধ ভাবে থাকে এবং অ্যাটাক করে। আর মসজিদের ইমাম বললো যে আমাদের যদি আর কিছু সেকেন্ড মানে দেরি করতাম, উনি খুব বুজুর্গ মানুষ, তো বললো যে মানে তোমার বন্ধুরা আর পাইতা না, ওরা মানে মানুষ খেকো টাইপের মানে জিন এবং ওরা খুব দলবদ্ধ ভাবে মানে ওরা বিচরণ করে যে কোনো জায়গায়। এবং রাসেল ভাই দেখবেন যে যে কোনো লঞ্চ বা নদীতে দুর্ঘটনা হইলে দেখবেন যে কোনো বডি খুঁজে পাওয়া যায় না। তো ওইটার মানে ডেফিনেশন দিল ওই হুজুর যে মানে এইরকম নাকি যখন মানুষ ডুবে যায় বা এরকম হয়, ওই জিনেদের মানে মাঝে মাঝে অ্যাটাকে এরকম হয় এবং ওরা মানে ওই বডি গুলাকে খেয়ে ফেলে। ওকে, আমরা এখন আপনার ছেলেকে মনে হয় একটু শুভেচ্ছা দিয়েছিলাম, এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ওয়াইফ এবং আমার মানে বাবু অনাদি, ওর 4 বছর, ও মানে শুনে, এত ছোট বাচ্চা ও শুনে মানে ভূতের ফ্যামিলি খুব লাভ করে, ও মানে বুঝতে শুরু করছে। তো বাবা অনাদি তোমাকে অনেক 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 ভালোবাসা রইলো এবং ওকে মানে ওর বার্থডে হলো জানুয়ারি 16 তারিখে, আমি আগাম উইশ করে দিলাম বাবা তোর জন্য অনেক অনেক ভালোবাসা রইলো বাবা, আই লাভ ইউ সো মাচ। যখন আসবেন তখন পুরান ঢাকার অসংখ্য ঘটনা নিয়ে আসবেন। অলরাইট, থ্যাংক ইউ। আপনাকে একটু বলি যে আকাশ ভাই, থ্যাঙ্কস আমাদের সঙ্গে এত থাকার জন্য। অসম্ভব ভালো লেগেছে আমার আপনার। আমার পিচিটা অনিন্দ please. আপনাকে প্রচন্ড পছন্দ করে। আপনি Okay. পরে কিছু একটু বলবেন। হ্যাঁ শিওর অনিন্দ, আপনি শুনছেন নিশ্চয়ই আমাদেরকে। এবং মোর বয়স মাত্র 7। ওকে অনিন্দ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত, এত রাত পর্যন্ত থাকার জন্য আমাদের সঙ্গে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই মানে ভূত এফএম কে ভালোবাসতে হবে, তার চেয়ে বেশি ভালোবাসতে হবে পড়াশোনা, এটা খুব বেশি জরুরি আর কি। এবং সবচাইতে বড় কথা হচ্ছে মানুষের মতো মানুষ হতে হবে। অলরাইট, আমরা শেষ করব। আগামী শুক্রবারে আবারও ফিরে আসবো ভূত এফএম। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানে টাটা।